আসসালামু আলাইকুম। একটা দোকানের ঘটনা আগে শোনাতে চাই। একটা দোকানের 20 জন কর্মচারী ছিল, 20 জনই খুব কাজ করে। তা ওই দোকানটা পরিচালনার জন্য একজনকে যে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি যে সকল কর্মচারী ঠিকভাবে কাজ করতেছে কিনা, কি পরিমাণ আয় ব্যয় হচ্ছে, এই জিনিসটা হিসাব করবে। তা ওই যে ম্যানেজার হয়েছেন, সে চিন্তা করলো যে এখান থেকে কিছু কিছু টাকা তো সরাই ফেলাই যায়। তো উনি কিছু কিছু টাকা ওইখান থেকে আস্তে 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 সরাই ফেলতেছিলেন। হঠাৎ করে একজন দেখলো যে কি ব্যাপার, আপনি যে টাকা সরাচ্ছেন, কারণটা কি? তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এক্সট্রা একটা ফ্যাসিলিটি দিচ্ছি। ও কিছু টাকা দিয়ে দিল। ও আরেকজনকে যখন একটা টাকা দিচ্ছিল, তখন আরেকজন কর্মচারী দেখছে, সে দেখে করছে আমি কয়া দিব, কয়া আচ্ছা ঠিক আছে তোমাকেও কিছু দিচ্ছি। এরকম করে দোকানের যে আয় হওয়ার কথা, সেইখান থেকে ক্রমাগত চুরি হচ্ছিল। এবং মালিক যে ছিল, সে মালিক দেখতেছে কি রে, দোকানে বিক্রিও ভালো হচ্ছে, সবাই কাজও করতেছে, কিন্তু লাভ দেখতে পাচ্ছে না, কারণটা কি? পরে উনি ক্যালকুলেশন করে করে দেখলো যে না, দোকানের যে মেইন ম্যানেজার, তিনি খুব ভালোভাবে টাকা চুরি করতেছে। আর এর মধ্যে 2 জন আছে তার পিওর অ্যাসিস্ট্যান্ট, যারা ওই টাকার একটা ভাগও পাচ্ছে। এবং এই কারণে দোকানের যে আস্তে আস্তে উন্নতির হওয়ার কথা, সেটা উন্নতি না, আস্তে 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 অবনতির দিকে যাচ্ছে। তখন ওই মালিক কি করলো যে না ভাইয়া, ম্যানেজার তোমাকে আর রাখারই দরকার নেই, তুমি টাকা পয়সার হিসাব দেওয়ার কথা, আমি টাকা পয়সার হিসাব দেবো, আগামী দিন দিচ্ছি। হঠাৎ করে মালিক পালাই গেছে, মানে ম্যানেজার যে আছে মালিকের কাছ থেকে পালাই গেছে। এবং ম্যানেজার যখন চলে গেল, ওই যে বাকি 2 জন যে ছিল, ওই 2 জনও ওইখান থেকে দোকান থেকে হাওয়া। তার মানে টোটাল 3 জন চোর বাটপার, যারা দোকানের সাথে সম্পর্কিত ছিল, তারা নাই হয়ে গেছে। নতুন একজন ম্যানেজার আসলো। ম্যানেজার আসার পরে খুব সৎ, ভালো করে উনি দোকান পরিচালনা করতেছে। তাই এতদিনের যে ওই যে পরে ক্যাশ মিলাইতে দেখে যে যত টাকা ছিল দোকান শুরুর সময়, তার মধ্যে বহু টাকা ঋণ হয়ে গেছে। আর যাদের কাছ থেকে ঋণ নিয়েছে, তারা আবার বলে দিয়েছে যে আমরা এই সময় আপনাদের টাকা শোধ করব। দেশের যে আগে ওই দোকানের যে আগের যে ম্যানেজার ছিল, সে তো পালাইছে। এখন ওরা এসে বলতেছে কি ব্যাপার ভাই, টাকা আমাদের দেন। বলছে এত টাকা ঋণ হয়েছে, কোথা থেকে আসলো? বলছে আগে যে ম্যানেজার ছিল, তিনি তো এই টাকা ঋণ করে গেছে। মাথায় হাত দিয়ে আছে যে মালিক, যে কি হবে এখন? তখন ম্যানেজার বলতেছে ঠিক আছে, আমি ঠিকভাবে আস্তে 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 দোকানটা চালাবো, চালাইতে চালাইতে আস্তে আস্তে লাভ করব, এবং মানুষজনের যে বাকি ব্যাপার আছে, সেটা যেহেতু আপনার ঘরেই আছে, আস্তে আস্তে এটা শোধ করব। শোধ করতেছে একটু একটু করে। ওই যে 2 বাটপার যে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, পিওর ম্যানেজারের চোর, সেই 2 জন অনেক টাকা পয়সা করছে। তো ওরা আবার করছে কি, ওই বাকি যে 18-20 জন ছিল, তাদের মধ্যে যা বলতেছে এই ম্যানেজার কি তোমাদের কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছে? কয় না, দিচ্ছে না। তো কয় আরে গাধা, আমাদের পক্ষে যদি তোমরা কাজ করো, তাহলে ওই ম্যানেজারকে সরায় ওই আরেক যে ম্যানেজার আছে, ওইরকম একটা চোর ম্যানেজার আনতে পারলে সুবিধা হবে। তখন সবাই বলছে তাই নাকি? বলছে তা আমরা কিভাবে কাজ করবো? কয় একটু গ্যাঞ্জাম লাগাই দাও, কাজ যাতে ঠিকভাবে করতে না পারে এরকম। তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়ে দাও, ঝাল একটু কম বেশি করো, কাস্টমার যাতে খায়া কয় যে একটু ডিস্টার্ব লাগতেছে। তারপরে সব দোষ ম্যানেজারের ঘরে চাপাই দাও। কয় তাই করা যায়? কয় হ্যাঁ। কয় কিছু টাকা নাও। বাস কিছু টাকা দিয়ে দিল। টাকা দেওয়ার পরে ওই 17-18 জন যে ছিল, তারা অন্য আরও 3-4 জনকে ভাড়া করছে, যে এই ম্যানেজারের দিয়ে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, এ তো যা বেতন যেইভাবে কাজ করা সেইটাই করতেছে, বরং আমরা এমন একটা বুদ্ধি করি, এমনভাবে দোকানটা এখন খোসর মোসর করবো, যাতে নতুন আরেকজন ম্যানেজার আসে। আসার পরে আমরা যে দেখা যাবে ম্যানেজারের কাছের লোক, আমরা বসি বসি খাবো, আর অন্যরা কাজ করবে, টাকায় টাকা হতে থাকবে। সবাই তো মহা খুশি যে বাহ কত সুন্দর। এই 4-5 জন মিলে ঘটলা পাঠাই দিল। বেশিরভাগ কর্মচারী কিন্তু সৎ ছিল, কিন্তু এরা চুপ করে থাকতো, কয় যে না আমরা তো গ্যাঞ্জামের মধ্যে কেন যাবো, আমরা দিন আনি, প্রত্যেক দিন কাজ করি, কাজ করব, খাবো, এইভাবেই চলবো। আর চোর বাটপা যেগুলো ছিল, ওরা কিন্তু সরব, ওরা ম্যানেজারের এই ভুল ওই ভুল, কিন্তু ম্যানেজার যে সদ এই কথা সে বলতেছে না। এবং আগের ম্যানেজার যে চূড়ান্ত অসৎ ছিল, এটাও বলতেছে না। বলতেছে এই ম্যানেজার দিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না বাবা, ব্যাখ্যা কি? কয় যে না, কোনো এক্সট্রা ফ্যাসিলিটিও পাচ্ছি না, কিছুই না, ভালোভাবে চালাইতে পারতেছে না। তা ম্যানেজারের মূল বৈশিষ্ট্য হওয়ার কথা কি ছিল, যে এমনভাবে সে চালাবে যাতে করে সবাই সততার সাথে কাজ করে, মেইন যে মালিক তার যাতে লাভ করে। কিন্তু ওই দিকে কারো ফোকাস নাই। ফোকাস কোন দিকে? যে ম্যানেজার এক্সট্রা ফ্যাসিলিটি চোর বাটপারদের দিচ্ছে না, এই জন্য চোর বাটপাররা আন্দোলন শুরু করে দিচ্ছে ওই দোকানের মধ্যে। এবং এই আন্দোলনের প্রভাবে বাকি যারা আছে, এরা তো অতটা শিক্ষিত না, মূর্খ, তো এরা করছে যে বুঝতে পারতেছে না, এবং ওদেরকে আবার লোভও দেখাইছে যে চলে গেলেই তোমাদের বেতন বাড়াই দিব। কোথা থেকে বাড়াবে? দোকান যদি ঠিকভাবে চলে তাইলেই না লাভ হবে, তাইলেই না দোকান থেকে কিছু টাকা আমরা দিতে পারবো। দোকানে যদি ধারের উপর চলে, তা টাকা কি ফেরেস্তা উপর থেকে পাঠাবে? প্রশ্নই আসে না। তা প্রত্যেককে বলতে হবে এবং বুঝতে হবে যে ম্যানেজারের মূল কাজটা কি, ম্যানেজারের সবচেয়ে বড় যোগ্যতা কি। সবচেয়ে বড় যোগ্যতা
যে সবচেয়ে সততার সাথে হচ্ছে দোকানটা পরিচালনা করতে হবে, এটা 1 নম্বর যোগ্যতা। কোনো 2 নম্বরই যাতে ম্যানেজার নিজে না করে, এটা 1 নম্বর। এবং দ্বিতীয় হচ্ছে যে সবাইকে তিনি সমান চোখে দেখবেন, সবার জন্য সেম নিয়ম করবেন, তার মানে সবার প্রতি সমান। 3 নম্বর কি হইতে পারে, যার কাজের কোয়ালিটি যত ভালো তাকে তত প্রমোশন দিবেন, যে এই লোকটা ভালো কাজ করতেছে, ঠিক আছে এনাকে একটু ভালো করে এনাকে হচ্ছে সম্মানিত করি। এই কাজটা যদি ম্যানেজার করেন তাহলে একটা জায়গায় করাপশন বন্ধ হবে, একটা জায়গার কাজের পরিবেশ বাড়বে, যারা ভালোভাবে মন দিয়ে কাজ করতে চায় তারা কি করবে, আরো বেশি পরিমাণ কাজ করবে, উৎসাহিত হবে। কিন্তু এই প্রক্রিয়ায় একটা সমস্যা আছে। সমস্যা কি, প্রত্যেক জায়গায় কিছু চোর বাটপার থাকে, প্রত্যেক দোকানে আছে, প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক পরিবারে আছে, এরকম সমাজ থেকে শুরু করে সব জায়গাতে থাকে। এই চোর বাটপার গুলো চেষ্টাই করে, সবসময় চেষ্টা থাকে কাজ না করে, কোনো কায়দা কানুন করে একটা পার্টির, মানে ওটা কি কয়, একটা হচ্ছে যে ওটাকে বলা যেতে পারে কালেকটিভ 2 নাম্বারি গ্রুপ তৈরি করে, যে ভালো কাজ করতেছে তাকে ডিস্টার্ব দেওয়া। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যারা ভালো তুলনামূলক যারা কাজের মধ্যে দিয়ে জীবনকে পরিচালনা করতে চাই, তারা দেখা যায় চুপচাপ থাকে, যে না ঠিক আছে আমরা তো ভাই ভালো মানুষ, আমরা চুপচাপই থাকবো। এই নিরপেক্ষতা, এই যে চুপ করে থাকা, আমরা নিরপেক্ষ এবং চুপ করে থাকি, এটা খুব খারাপ। অন্যায় দেখলে এটার প্রতিবাদ করতে হবে। এইটা যদি আমরা প্রত্যেকেই করি তাহলে যারা খারাপ কিছু করে তারা কিন্তু একবারে চূড়ান্ত খারাপ হয় না, আস্তে আস্তে চূড়ান্ত খারাপ হয়, একদিনে হঠাৎ করে হয় না। প্রথমে একটু খারাপ কিছু করে সবাই চুপচাপ আসি, আর একটু খারাপ করে চুপচাপ আসি, আর একটু খারাপ করে, খারাপের পরিমাণ আস্তে 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 ক্রমাগত বাড়তে থাকে। এই জন্য আমরা যারা হচ্ছে যে ভালো মানুষ, বেশিরভাগ লোক ভালো, বিলিপি 80% লোক, 90% লোক ভালো ভালো, কিন্তু সমস্যা হচ্ছে 80-90% লোক হচ্ছে ইউনাইটেড না। 18%-90% লোক কথা কয় না, এরা চুপচাপ, এরা এত ভালো যে অন্যায় দেখো কোনো প্রতিবাদ করে না, যে ঠিক আছে আমরা তো ভাই ভালো আছি। এবং খেয়াল রাখতে হবে যে এই অন্যায় যে করে, সে অন্যায় করার সাহসটা তখনই পায় যখন ভালো মানুষটা চুপ করে থাকে। এবং এই চুপ করে থাকা এটা ভয়ঙ্কর খারাপ দিক, বলতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হচ্ছে যে খুতবা দিচ্ছিল, তখন কি হচ্ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হচ্ছে একজন বলতেছে যে আপনার এই যে জামার যে কাপড়টা এটা বড় হইল কেমনে। তার মানে কি, প্রত্যেকের ইনকাম অনুযায়ী তার যেই পোশাক আশাক, তার যে লাইফস্টাইল থাকার কথা, সেইটার যদি খসর মসর হয় তাহলে এই টাকার উৎস কি সেটা জানতে হবে। আমাদের দেশের যারা ম্যানেজার, এই ম্যানেজারদের কি টাকার উৎস আমরা হিসাব করি, যে সে টাকাটা ইনকাম করছে কিভাবে, সে কি চুরি বাটপারি করে করলো, অন্যকে ঠকায় করলো, না কিভাবে করলো। এই জিনিসটা যতক্ষণ আমরা ফোকাস করবো না ততদিন পর্যন্ত দোকানটা ভালো চলবে না। আলটিমেটলি দোকান দেখা যাবে যে ঋণ করতে করতে একসময় দোকান দেউলিয়া হয়ে যাবে। তো এই দেউলিয়া থেকে যদি আমরা নিজেদের বাঁচাতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে একজন রাষ্ট্রের যারা সরকার পরিচালনায় থাকেন তাদের মূল কাজটা কি। এবং সংবিধান বলে একটা বই আছে যেটা হচ্ছে রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সেটা বুঝতে পারা। খুব দুঃখের সাথে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে সংবিধানের যে কিভাবে চলবে সেটা যেই অনুযায়ী বলছে সেই কথাগুলো আমাদের জনগণ বুঝে না। এবং অনেককে মনে করে যে এটা এত কঠিন জিনিস, মাথায় ঢুকবে না, মোটেই না। প্রত্যেকেই খুব সহজ করে বুঝতে পারেন সংবিধান আসলে কি, একটা রাষ্ট্র কিভাবে চলবে সেইটার হচ্ছে কয়েকটা মূলনীতি মনে করেন এক জায়গায় লেখা আছে, সহজ করে যদি বলি। এখন এইখানে প্রথম যে কথাটা আছে, প্রথম সবচাইতে 1 নম্বরে, সেটা হচ্ছে যে সবার কাজের জবাবদিহিতা থাকবে। তার মানে একদম রাষ্ট্রের যে প্রধানও হবে তারও কথার জবাবদিহিতা থাকবে, যে তিনি কয় টাকা ইনকাম করতেছেন, তিনি কয় টাকা খরচ করতেছেন, তিনি লোনের টাকা নিয়ে শোধ করছেন কিনা, অন্যের টাকা, অন্যের জমি 2 নাম্বারি করে হচ্ছে যে লুটে নিছেন কিনা, ব্যাংক দখল করছেন কিনা, নতুন করে ব্যাংকের মালিক হয়েছেন কিনা, এত জমি ছিল হঠাৎ করে জমি বাড়লো কেমনে, কোন কোন ব্যবসায় তিনি হচ্ছে মিউচুয়াল ইন্টারেস্ট নিয়েছেন, এগুলো সবগুলো জিনিস প্রথমেই জবাবদিহির মধ্যে আনতে হবে। এবং জবাবদিহিতে আনতে হবে যারা ক্ষমতায় থাকবে। যেই লোকটার কোনো ক্ষমতা নেই ওর ফির কি জবাবদিহি, ও তো কোনো ক্ষমতায় নয়, করবে কি, সবচাইতে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিল ওনার কিন্তু জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে। তাহলে আমরা এখন যারা রাষ্ট্রের পরিচালনায় আছে, এমনকি যেই পার্টিতে যারা থাকবে প্রত্যেককে জবাবদিহির মধ্যে আনতে হবে। কি এমন আলাউদ্দিনের চেরাগ পাওয়া গেল যে হঠাৎ করে হচ্ছে একদম বছরের পর বছর কোনো টাকা নাই, হঠাৎ করে টাকা বাড়া শুরু হইলো, চুরি বাটপারি। এই চুরি বাটপারিগুলো কোথায় হয় সেটা আমরা খুব দ্রুত আবিষ্কার করে ফেলতে পারি। এবং এগুলো বোঝার জন্য প্রত্যেক মানুষকে এটা বলতে হবে যে দেখেন, আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতি প্রত্যেক লোককেই করতে হবে। এবং আমরা নির্বাচন করব যে সবচেয়ে ভালো লোক যিনি সৎ, ওই লোকটা যাতে আমাদের পরিচালনা করেন। আর এই যে গোটাল যে দোকানের কথাটা বলছি, এরকম গোটাল দেশটা একটা দোকানের মতো। শুনতে অবাক লাগে যে ভাইয়া কি করছেন, হ্যাঁ সত্যি কথাই বলছি। এই দেশের সবগুলো লোক বিভিন্ন সেক্টরে কাজ করে এবং আমরা বিদেশ থেকে টাকা
আসে, আবার আমাদের কিছু জিনিস হচ্ছে বিদেশে যায়, ঠিক না? ওই যে যারা বাইরে কাজ করতে তারা টাকা দেয়, রেমিটেন্স পাঠায়, আমরা আবার জিনিস দেয়, ওইখান থেকে টাকা আসে। এই প্লাস মাইনাস করে করে আমাদের টাকা কিছু যদি থাকে আস্তে আস্তে উন্নতি হইতে থাকে। আর যদি দেখা যায় ঋণের পরিমাণে বাড়তেছে, টাকা খালি ক্রমাগত চুরি হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, তাহলে আস্তে আস্তে গোটাল দেশের যে ভিতরের যে কাঠামো সেটা ধ্বংস হয়ে যায়। ওই যে রক্তের মধ্যে যদি ক্যান্সার ঢুকে, রক্ত তৈরির ক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটা লোক ভিতর থেকে আস্তে 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 ধ্বংসের দিকে যাইতে থাকে না, একটা দেশে এরকম ধ্বংসের দিকে যাইতে থাকে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং এখানে একটা জিনিস বুঝতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটা খেয়াল আছে তো, তোমার যে বন্ধু তার বন্ধু তোমার বন্ধু, মানে আমার যদি কেউ বন্ধু হয় তার বন্ধু আমার বন্ধু, আমার যে শত্রু তার যে বন্ধু সে আবার আমার শত্রু। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখতে হবে এখানে আমাদের বাংলাদেশের উন্নতি কারা চায়, এই জিনিসটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের উন্নতি কে চাবে, জনগণের উন্নতি কখন হবে, এই জিনিসটা মানে বুঝার সহজ বুদ্ধি হচ্ছে, এই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সৎভাবে লিডার তৈরি করা। অনেস্ট লিডার কখন তৈরি হবে, যখন তিনি নিজে হচ্ছে চুরি করবে না, তখনই তিনি অনেস্ট হবেন। তার নিজে চুরি করতেছেন, চুরি করে এসে ধরেন যে 1 কোটি টাকা চুরি করছে, করে হচ্ছে 30 লাখ টাকা পাঞ্জাবি, তারপরে হচ্ছে ওইটাকে কি বলে যে হচ্ছে ভাগ করে দিল, দান খয়রাত করলো, ওই দান খয়রাতের কোনো লাভ আছে? 1 কোটি টাকায় তো সে মানুষের কাছ থেকে লুটি খেয়েছে। তা আমরা এত মূর্খ, ও এত টাকা দিছে ভাই, যে লিডার সে টাকা দিবে কেন? তাকে আমরা টাকা দিব যে ভাই তুমি দেশটা ভালো করে পরিচালনা করো। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ব্যাপার, আমরা চেয়ারম্যান, মেম্বার, তারপরে ওইটা কি উপজেলার পরিষদের হচ্ছে ওইটাকে কি বলে, উপজেলার যে হচ্ছে যে চেয়ারম্যান নির্বাচন, তারপরে এমপি, সবগুলো জায়গায় আমরা কাঙ্গালের মতো ছায়া থাকি যে আমাদের টাকা দিবে। ভালো লোক কেন টাকা দিবে? ভালো লোক যে দেশটা পরিচালনার দায়িত্ব নিছে এটাই তো বেশি কিছু। মেসি যখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিছে, আর্জেন্টিনার লোক কিন্তু বুঝছে না পরিস্থিতি কত খারাপ। ওই সময় যদি চলে যেত আর বিশ্বকাপ ঘন্টু পাইতো। শেষে আর্জেন্টিনার লোক বুঝতে পারছে যে বাবারে বাবা একে লাগবে, গেম চেঞ্জ করে দিছে না। তাহলে জিনিসটা একটা ধৈর্যশীল হইতে হবে। তো সবচেয়ে ভালো প্লেয়ারকে এটা আমরা বুঝতে পারি না যে দেশ পরিচালনায় ইউনুস স্যার যে আছেন উনি কি 1 টাকা চুরি করেন? কেউ বলতে পারবেন? 1 টাকা চুরি কেউ দেখাইতে পারবেন? ওই যে জিয়াউর রহমান যে ছিলেন আমাদের সাবেক যে প্রেসিডেন্ট, জিয়াউর রহমান যেই অনুযায়ী ছিলেন উনি 1 টাকা চুরি করতেন না। এবং এই কারণে ওনার কিন্তু হচ্ছে উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, তারপরে ওনার ফ্যামিলির যারা দেখা গেল যে একদম, এই যে হুমায়ুন আহমেদের বই আমি দেয়াল উপন্যাসে পড়ছি যে উনি সত্যিকারে হচ্ছে যে সৎ ছিলেন, মানুষ দেখানো সৎ না, এবং ওনার ফ্যামিলির কোনো টাকা পয়সা নেই। তার মানে যে সৎ তার সম্বন্ধে মানুষ কিন্তু সত্যিটা বলে। ইউনুস স্যার সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত কেউ বলছে যে ইনি টাকা চুরি করছেন? না, কয়েকজনের সম্বন্ধে আমরা শুনতেছি, এখন এটা সত্যি মিথ্যা পরে, কিন্তু ইউনুস স্যার সম্বন্ধে কেউ একজন বলছে যে 1 টাকা চুরি করছেন? নো, চুরি উনি করতেই পারেন না। কারণ ওনার সম্মানটা হচ্ছে ওনার সবচেয়ে বড় সম্পদ, এবং ওনার সম্মানে যদি কেউ আঘাত করে উনি কিন্তু এটা পছন্দ করবেন। প্রত্যেকের কিছু মূল পছন্দনীয় জিনিস আছে, যার পছন্দ হচ্ছে সম্মান, তার যদি কেউ সম্মানে আঘাত করে সে কিন্তু কবে জানা ভাই আমি থাকবোই না। তো অনেকে মনে করতেছে ইউনুস স্যার বোধহয় এটা কি বলে, এটা একটা ভয় দেখেছে। নো, এটা বুঝতে হবে আমাদের দেশের লোক, এটা আমাদের দেশের লাভ হবে। উনি প্রাইম মিনিস্টার হওয়াতে জিনিসটা বুঝতে হবে আগে, উনি সারা পৃথিবীতে যেই পজিশন হোল্ড করে, একটা দেশের প্রাইম মিনিস্টার হওয়া তার চাইতে বড় পোস্ট না, তার চাইতে ওনার চাইতে খুব দামি কিছু না। কারণ বাংলাদেশের প্রাইম মিনিস্টার পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ আমাদের দেশের নামে জানে না, কিন্তু ওনাকে ছিলেন বলে বেটে সত্যি কথা। তার মানে ওনার লেভেলটা এমন না যে উনি এটার জন্য লালাইতো যে ভাই আমাকে দাও। নো, উনি ওইটা যে কোনোভাবে যেই পরিস্থিতিতে আসছে আমাদের উচিত যে ঠিক আছে উনি যদি মেজর কোনো ভুল করে অবশ্যই আমরা এটার প্রতিবাদ করবো যে আপনি এটা কিভাবে কি করতেছেন। আমরা চাই না যে কোনো বিদেশি সেনা এমন কিছু আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত, কিন্তু এরকম কি কোনো কিছু হয়েছে? এরকম যখন হবে অবশ্যই আমরা ধরবো যে না এটা তো হবে না। কিন্তু আমরা শোনা কোথায় হচ্ছে ওই যে নাচনে বুড়ি আরো যদি পায় হচ্ছে ঢোলের বাড়ি, বাপরে বাপ। এটা এই যে তাড়াহুড়া কিসের? এত এই জিনিসটা বুঝেন তো, তাড়াহুড়াটা কিসের? এই যে ঢাকায় যারা হচ্ছে যে আন্দোলনে নামছে, ক্লিয়ার কাট কথা, এগুলো দেখেন তো বেশিরভাগ এরা তো হচ্ছে কাজ করার কথা, তা কাজ বাদ দিয়ে ওরা হচ্ছে মিছিল মিটিং করতেছে। তাইলে ওদের পার্টির লোক যখন আসবে কাজ করবে, হয়তো নেতার সাথে ঘুরে বেড়াবে, যেটা সব জায়গায় হইতো। সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে এগুলো জায়গায় আমরা দেখছি যে কিছু শ্রেণীর লোকে থাকে ধান্দাবাজ গুন্ডা, এরা হচ্ছে যে ওই যে একটা পার্টি বানায়, ওই পার্টি হচ্ছে চান্দাবাজি ধান্দাবাজি করে, মানুষজনকে জিম্মি করে, ওদের সাথে কথা কইতে গেলে ওরা আন্দোলন শুরু করে দিল। আমাদের মেডিকেল আমি দেখছি বিলেপি, এবং অনেকবার কথা বলছি আমি দেখছি পরিচালক থেকে শুরু করে সবাই জিম্মি। কসে নাবিল কি করবো আমরা, ক্যান্সার কয় এরা যে এদের সাথে উমার খাতির, তারপরে এমপির খাতির। আমি এমপির খাতির কয় যে ওরা স্লোগান দিচ্ছে, ওরা এমপি করছে ভাই, আর এমপি আসিয়া বিসিএস অফিসার করছে স্যার। কিরে বাবা, মানে আমরা হচ্ছি ফার্স্ট ক্লাস অফিসার, দেখা যাচ্ছে গুন্ডা পান্ডা বাহিনী ও যেই ক্লাসেরই হোক সে
হচ্ছে এমপি বলতেছে ভাই, আর আমরা বলতেছি স্যার তাহলে কি কানেকশন কার সাথে ওর? এবং আমি সবসময় বলি যে যেই টাইপের লোক তার সাথে ওই টাইপের লোকের কানেকশন হয়। বাংলাদেশের সমস্ত সিন্ডিকেট সিস্টেমটা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? চোর বাটপাত দিয়া। এটা বুঝতে হবে এবং স্বীকার করতে হবে। দুর্ভাগ্যজনক সত্যি আমরা বেশিরভাগ জন এটা বলি না, এবং আমরা কি মনে করি যে না ভাই ভালো চলতেছে। কিসের ভালো চলতেছে? এর আগে যে সরকারগুলো ছিল কোন জায়গায় একটা জবাবদিহিতা আছে? প্রত্যেকটা সেক্টরে 2 নাম্বারই আছে, এবং আমরা দেখেও এটা না দেখার ভান করি। এবং এই কারণে যখন আমাদের ভাগে 2 নাম্বারিটা পড়ে কয় ভাই দেশ খারাপ। দেশটা একদিনে খারাপ হয় না, আমরা বানিয়েছি। এবং আমি প্রত্যেককে বলবো যে আপনি নিজের কমন সেন্সটা কাজে লাগান। ইউনূস স্যার আসার পরে আপনার স্যার যদি চুরি না করে, তাহলে আশেপাশের যে লোকগুলো আছে কেউ যদি চুরি করার মতন মানসিকতা থাকে, তাহলে তাকে আমরা ডিলিট করার জন্য আমরা বলতে থাকবো যে স্যার এনাদেরকে সরাই দেন। এনার জন্য আপনি কেন নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন? সরাই দিতে হবে, বা ওদেরকে হচ্ছে এমন পজিশনে দিতে হবে যাতে চুরি করার রাস্তা বন্ধ হয়ে যায়। চুরি যাদের সম্বন্ধে আসছে তাদের সম্বন্ধে ইনভেস্টিগেশন শুরু করতে হবে। কিন্তু ইউনূস স্যার যে চুরি করে না এটা আমরা ভালো করে জানি। অনেকেই যে জায়গাটায় বড় ভুল করতেছি আমরা, দেখেন এই স্যার আছেন দেখে যারা রিয়েল আমাদের দুশ্মন, কে দুশ্মন সেটা আমি বলি না, কিন্তু কেউ না কেউ তো আছে যারা রিয়েল আমাদের হচ্ছে খারাপ চায়। তারা কি চাচ্ছে যে এ যদি এই মেইন প্লেয়ারটা যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় তখন তো এদেরকে আমি কাঁঠাল ভাঙি খাবো। তা আমরা কি এত বেকুব হইলে হবে? এত বুদ্ধিহীন হইলে হবে আমাদের? আমরা খালি আন্দাজে ভাবতেছি, বুঝি না আমরা যে কে কোন লোকটা আমাদের জন্য ভালো কোন লোকটা খারাপ। ইনি হচ্ছেন জীবনে ওনার কি এমন কোনো আছে আর যে পাইতে উনি কি ওনার পরে ওনার ছেলে মেয়ে কাউকে বসাবেন না? উনি চাবেন কি যে আমার বয়স 84-85, ঠিক আছে, আমি আর যে কয়দিন আছি এমন একটা সিস্টেম দাঁড় করে দেয় যাতে সারা জীবন লোক আমাকে সম্মান করে। আপনি নিজে চিন্তা করেন তো, আপনি যদি ওই পজিশনে, আপনি নিজে চিন্তা করেন যে ইউনূস স্যারের পজিশনে আপনার সব কিছু আছে, যে আপনি নোবেল পাইছেন, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার পাইছেন, যত রকমের দুনিয়ার সেরা সেরা পুরস্কার সব পাইছেন, সবাই আপনার সম্মান করে। আপনার চাওয়া কি? ওই বয়সে আপনি কি করতেন? আপনি কি এরকম করতেন যে ভাই এইখান থেকে আমি কিছু 2 নাম্বারি করে টাকা দেশটা ধ্বংস করব? প্রশ্ন আসে। আমার খেয়াল পরে সিঙ্গাপুরে একটা বই পড়ছিলাম, লি কুয়ান ইউ। উনি হচ্ছেন যে ওনার দেশটাকে উন্নতির জন্য বলছিল যে এরকম বস্তি টস্তি যা যা আছে এগুলো সব আমরা করে আমাদের এগুলোকে হাই রেজ বিল্ডিং বানাবো। তো ওই সময়ের যারা লোক তারা মনে করছে যে না বোধহয় হচ্ছে এইগুলা ডেভেলপারকে দিয়ে দেশটা ধ্বংস করবে। প্রচুর আন্দোলন হইলো, কিন্তু উনি বলছে যে আমি কি করতেছি তোমরা নিজে পরে বুঝতে পারবা। এমনও হয়েছে ওই সময় আন্দোলন দামাইতে গিয়ে ওনাকে কঠোর হইতে হয়েছে, কিন্তু পরবর্তীতে মানুষ অবাক হয়ে গেল। কিরকম? প্রত্যেকের হাতে চাবি চলে আসছে, আপনি ফ্ল্যাটের মালিক। কাছে কিরকম এটা হইতে পারে? কয় এখন সিঙ্গাপুরের লোকজনকে আপনি জিজ্ঞেস করেন, যদি আপনার কেউ থাকে বাসায়, আমি সত্যি বলছি না মিথ্যা, আপনি মিলাই নেন। তা আমরা অনেক সময় বুঝতে পারি না ইউনূস স্যার যে লেভেলে চিন্তা করতে পারে ওই লেভেলের চিন্তা এদের কারো আছে? মাথার মধ্যে কি আছে দেখেন তো। পরীক্ষা যদি হইতো যে যারা এরকম লিডার হবে তাদের যদি পরীক্ষা থাকতো, আমি নিশ্চিত করছি এলা F গ্রেডে ফেল হবে, এলা 5 নাম্বারও পাবে না। দেশ সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ইয়াং জেনারেশন কিভাবে উন্নতি করবে, চাকরির ব্যবস্থা কিভাবে হবে, কর্মসংস্থানের জন্য কি করতে হবে, একটা ন্যাশন কিভাবে সামনের দিকে যাবে, কোনো ভিশন কোনো মিশন কিছু আছে? খালি ধান্দা আছে কেমনে যায় ক্ষমতায় বসিয়া পার্টি তৈরি করিয়া দল করিয়া টাকা খাবে। আপনারা বুঝেন না? আপনার ছেলে মেয়ের ফিউচার আপনি এদের হাতে ছেড়ে দিবেন? আপনার এই কমন সেন্সটা কেমন নাই আপনার? আপনি একটু নিজে চিন্তা করেন। একটা ফ্যামিলিতে যদি সবচেয়ে ভালো লোকটা ফ্যামিলি চালায় তাহলে কিন্তু পরিবার আস্তে আস্তে উন্নতির দিকে যায়। আর যদি আসিয়া ফ্যামিলিতে একজন ঢুকছে এমন বা 2 জন ঢুকছে এমন যে চুরি করতেছে, টাকা খালি পাচার করতেছে, ফ্যামিলি আস্তে আস্তে ধ্বংস হবে না? এরকম দোকান যেরকম ধ্বংস হয়, এই কাজটাই তো দেশের ক্ষেত্রেও হয়। তা আমরা এত বোকা এত মূর্খ কিভাবে হইলাম? খুবই কষ্ট লাগে। এবং অনেকেই যেটা বলছে আমার খুবই, আমি কয়েকটা জিনিস আমাকে নোট করে জানিয়েছে ইয়া থেকে, যে অনেকেই বলতেছে যে ইউনূস স্যার হচ্ছে দেশ বোধহয় কি পশ্চিমাদের কাছে বিক্রি করে দিবে। কেন রে বাবা? ওনার বিক্রি করে ওনার লাভটা কি? উনি এই যে 10, 15, 20 বছর আল্লাহ ওনাকে যতদিন বাঁচায় আমরা দোয়া করি আর হায়াতে তো এবার দান করুন, কিন্তু উনি কি এই যে সারা দেশের এই যে মানুষজনের যে ভালোবাসা এইটার দাম উনি বুঝে না? ওনার সম্মান নিয়ে নেই? ওনার তো সারা জীবন উনি সম্মানের পিছনে কাজ করছেন। উনি যতগুলো প্রতিষ্ঠান করছে উনি কি ওইগুলো থেকে 1 টাকা নিছে? অনেকে যে কয় যে গ্রামীণ ব্যাংকের এত টাকা ইয়া করেছে, উনি 1 টাকা নিছে? উনি যে সিস্টেম তৈরি করছে উনি তো কয়েক হাজার কোটি টাকার মালিক হইতো উনি যদি টাকা নিতে জাস্ট যদি পার্সেন্টেজ নিত। উনি তো এটা করে নাই। তাহলে একটা লোকের ভিশন কি সেটা আমরা বুঝি না, এবং বুঝার কোনো আইকিউ নাই। উনি যে গ্রামীণ ব্যাংক দিচ্ছে এখানে কি ওনার 1 টাকা আছে? আমরা কি কেউ জানি না তো। না জানার কারণে অনেকে ভুল বোঝায় যায় ভাই গ্রামীণ ফোন এটা থেকে ওনার 1 টাকা আছে, ওনার ফ্যামিলির 1 টাকা আছে, কেউ দেখালে আমাকে দেখো যে হ্যাঁ উনি টাকা আছে। নো, উনি এটা যে ওনার একটা নতুন জিনিস তৈরি করতে ভালো লাগে, মানুষজনকে হচ্ছে উপকার করতে ওনার ভালো লাগে। এই যে সোশ্যাল বিজনেসের যে ধারণাটা ইসলামের জাকাতের সাথে অনেকটা মিলে যায়। এটা কি কেন দিছে উনি? যাতে করে সবাই তো আর সমান ক্যাপাবিলিটি থাকবে না, অন্তত পক্ষে কিছু লোক তো এমন হবে যে মানুষের কল্যাণে কাজ করবে, ওইখান থেকে সবাই যাতে ভালোভাবে থাকতে পারে। তো এই রকম মানসিকতা যার আছে
উনি আমাদের দেশ মানুষের হাতে তুলে দিবে, ওনার এই সেন্সটা নেই। এবং উনি কিন্তু আসলে বিরক্ত, প্রচুর বিরক্ত হওয়ার কথা। আপনার ভালো যাচ্ছে একজন, আর আপনি আসিয়া খোসর মোসর লাগাই দিচ্ছেন, অন্যের কথায় ঝাপতেছেন। আমরা কি পড়াশোনা করি না? আমরা বুঝি না যে জিনিসটা কি? আমরা তো রেগুলার পড়ি, তো জিনিসটা তো আমরা বোঝার চেষ্টা করি যে উনি হচ্ছে যে ঠিক রাস্তায় কাজ করতে চাচ্ছেন নাকি এখানে ওনার কোনো অন্য মিশন আছে। ওনার মিশন নাই, বুঝতে হবে। ওনার মিশনটা হচ্ছে আমাদের দেশটা কিভাবে আস্তে আস্তে উন্নতির দিকে যায়, এবং আমাদের যে এয়ারপোর্ট সিস্টেমটা আছে, আর কি বলে এই যে সিপোর্ট, এইটার ক্যাপাসিটি যত আমরা বাড়াইতে পারবো তত ভালো। তবে কোনোভাবে আমরা চাই না যে বিদেশি কোনো হচ্ছে ওইটাকে কি বলে, বিদেশি হচ্ছে যে কোনো হচ্ছে আর্মি এসে ওইটা পাহারা দেয়, এটা আমরা চাই না। কারণ আমাদের দেশের আর্মি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু বিদেশি এই যে আমাদের যে ব্রিজগুলো বানাইছে, বিদেশিরা এসে বানায় দেয়নি, তো ওরা কি ব্রিজ দখল করে নিছে? জিনিসটা তো বুঝতে হবে যে সক্ষমতা কার কতটুকু আছে। এখন একটা জিনিস, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা যতটুকু পারতেছে করতেছে, যদি না পারে তাহলে ক্যাপাসিটি ভালো করা যায় না। এই যে দুবাই যে এত উন্নত হয়েছে, সেখানে সারা দুনিয়ার সবচেয়ে সেরা মাথাগুলোরে নিয়ে এসে কাজ করে উন্নতির দিকে যাচ্ছে। তা আমাদের এটা করতে হবে না? তা বুঝাবুঝি নাই, ঝোঁকের মাথায় কয়া দিলাম যে হ্যাঁ ভাই দেশ বিক্রি করে দিচ্ছে, আর ভাই দেশ বিক্রি করে ওনার লাভটাকে, কমন সেন্স কাজে লাগাই, সেন্সটা করি। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, বিএনপি আওয়ামী লীগ যত পার্টি আছে, জামাত বলি ইয়া বলি, প্রত্যেকের মাথায় রাখতে হবে রাজনীতি করি টাকা ইনকামের ধান্দা বাদ দেওয়া উচিত। এটা বাদ দেই মাথা থেকে। এবং দেশের জনগণকে এই জিনিসটা, যে রাজনীতি তুমি করতেছো কি কারণে রে ভাই? দেশের উন্নতি তুমি করবা, তোমার তো দুনিয়া সম্বন্ধে কোনো নলেজে নাই, নিজের তো উন্নতি করি পাও নি, তুমি দেশের কি উন্নতি করবা? এবং এই যে যারা বিভিন্ন মিছিল মিটিংয়ে যায়, এদের চেহারাগুলো একটু দেখিয়েন তো। চেহারা বলতে আমি খারাপ চেহারার কথা বলছি না, দেখি মনে হচ্ছে যে চেহারা দেখলে তো বোঝা যায় যে গাঁজাখোর ধান্দাবাজ অনেকেই আছে না, পাটপাটাও টাইপের লোক। এরা বেশি থাকলে হয়ে গেল, টাকা দিয়ে ভাড়া করি, বিরিয়ানি খাওয়ায়, 500-200 টাকা দিয়া হচ্ছে লোক ভাড়া করে আনে, মিছিল করলেও হয়ে গেল। এটা কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো। আর মিছিল মিটিং এত কেন? দেশের ম্যানেজারের মূল কাজ হচ্ছে সততার সাথে কাজটা পরিচালনা করা, প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দেওয়া। এবং এই যে বর্তমান যে সরকার আছে, ইউনূস স্যারকে আমি বলি একটা জিনিস, সেটা হচ্ছে একটা বড় রকমের 2 নাম্বারই হয় বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যে। এই জিনিসটা বন্ধ করতে হবে, নিয়োগ বাণিজ্যে। আর স্টুডেন্টরা যারা পরীক্ষা দেয়, পরীক্ষার ক্ষেত্রে এই যে আছে না, যারা কর্মসংস্থানের জন্য এই যে ইয়াং ছেলে মেয়ে পড়াশোনা শেষ করছে, তাদের ক্ষেত্রে আমি যদি আমার ক্ষমতা থাকতাম, প্রত্যেকের হচ্ছে পরীক্ষার যে এই যে বিভিন্ন কোন জায়গার পরীক্ষা, এই যে বিভিন্ন চাকরির পরীক্ষা, সরকার এটা ফি দিবে। চাকরির পরীক্ষার কোনো ফি লাগবে না স্টুডেন্টদের, এটা করে দিতে পারে। এই কাজগুলো করলে দেশের সবাই তখন সমান সুযোগ পাবে, যে সবচেয়ে ভালো কোয়ালিটির সে দেশের জন্য ভালো কাজ করবে। এই কাজগুলো সরকার করতে পারে। তাহলে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি যে সরকারের কাজ হচ্ছে প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দিয়ে যে সবচেয়ে ভালোভাবে কাজ করবে তাকে সামনে যাওয়ার সুযোগ করে দেওয়া। তো এই জিনিসটা আগে বুঝতে হবে। এবং আমি একটা জিনিস বলি, আপনারা যাদের পিছনে নাচতেছেন, ঘুরতেছেন, এই যে 100 টাকা 500 টাকা 1000 টাকা খেয়ে যে ভোট আর পিছনে যে চিল্লান, আপনি বুঝেন এটা কত বড় হারাম কাজ করতেছেন? হারাম আমি বলতেছি। কেন ভাই, আপনি ভালো লোকের পিছনে দৌড়াইতে পারেন না? টাকা খেয়ে দৌড়ান কেন? এত ফ্যাসিলিটি বুঝেন না তো সিস্টেম। দেশের একটা মানুষের নাগরিক, এই গোটা দেশটার মালিক কিন্তু আমরা জনগণ, আর যারা দেশ পরিচালনা করে তারা হচ্ছে আমাদের প্রতিনিধি। তা আপনি আপনার প্রতিনিধি যদি বাছাই করেন চোর, হ্যাঁ, আপনি যদি আপনার প্রতিনিধি বাছাই করেন চোর, তাহলে কেমনে হবে? প্রতিনিধি আপনার বাছাই করতে হবে সৎ লোক। সৎ লোক আপনি বাছাই করেন। আমার কথা হলো যে ইউনূস স্যারের চাইতে সৎ যদি কেউ থাকে, ইউনূস স্যারের চাইতে যদি হচ্ছে যে দেখা যাচ্ছে যে যোগ্যতা বেশি, ইউনূস স্যারের চাইতে হচ্ছে তার ভীষণ ভালো, এরকম লোক আপনি বের করেন, আমরাই সাপোর্ট দিব তাকে, যে হ্যাঁ একটু ভালো লাগতেছে, একে আমরা যে এই দল থেকে আসতেছে, ওকে ফাইন, ও কোনো ভীষণ মিশন নাই, ভোট ব্যাংক আছে, আমি হয়ে গেলাম। এই জিনিসটা থেকে বের হইতে হবে। আর সংবিধানের কথা বলছেন, সংবিধান জিনিসটা আমি বলি, সংবিধানের ধারাগুলো পড়ছেন তো ঠিকভাবে না? এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, বাক স্বাধীনতা। তারপরে হচ্ছে যে এটা কি বলে, সভা সমাবেশের স্বাধীনতা। তারপরে হচ্ছে পেশার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এরকম বিভিন্ন স্বাধীনতা আছে। সংবাদপত্রের স্বাধীনতা। তো এতদিন যখন হাসিনা গভর্নমেন্ট ছিল, এই স্বাধীনতা যে একটাও ছিল না, তখন তো কোনো কথা বললেন না, মিষ্টি মিষ্টি কথা আসিয়া বলতেছেন হ্যাঁ আপনি খুব ভালো চালাচ্ছেন, খুব সুন্দর। এই ফালতু মার্কা কাজ যারা চুপ করে থাকেন তাও ভালো। যেই সময় অন্যায়ের প্রতিবাদ করার কথা সেই সময় না করে ওই সময় হচ্ছে তেল মারতেন, আর এখন হচ্ছে যে ইনি কোনো চুরি বাটপারি করতেছেন, এখন আপনি হচ্ছে এদিক ওদিক মিলায় কথা বলেন, আপনারা এটা ঠিক না। আল্লাহ যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা আপনি কি কাজে লাগাচ্ছেন এটাও কিন্তু আল্লাহ হিসাব নিবে, যে আপনার ইন্টেনশনটা কি, ধান্দাবাজি করে টাকা ইনকাম নাকি সত্যিকারের দেশের মানুষের কল্যাণে আপনি কাজ করছেন। এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এবং আমি একটা জিনিস বলি, 80% মানুষজন হচ্ছে 80 থেকে 90% হচ্ছে পজিটিভ মেন্টালিটি, 10 থেকে 20% থাকবে, সব জায়গাতেই আছে। তো 10 থেকে 20% এটা কোনো বিষয় নয়, এরা থাকবে, এরা গোটলা পাকাবে, এরা হচ্ছে একসাথে ইয়া করে কিভাবে দেশটা পিছনে নেওয়া যায় এই কাজগুলো করবে। তবে আমি সবাইকে বলবো যে এক্ষেত্রে আমাদের খুব খুব সাবধানতার সাথে, ওই যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে
জামাতের লোক প্রোডাক্ট। আচ্ছা, তার মানে সৎ লোক হইলে আপনারা জামাতের প্রোডাক্ট বানায় দেন, তাই এটা জামাতের জন্য আরো ভালো। এটা খুব ইন্টারেস্টিং। সেদিন বোধহয় একটা স্পিচ শুনলাম একজনের, উনি বলতেছে যে এক অফিসার, সম্ভবত কার জানি, আমাকে সেদিন একজন দিল যে স্যার এটা দেখেন, একজন হচ্ছে বোধহয় ডিসি স্যার, উনি মনে হয় কোনো ঘুষ টুস খান না, মানুষ করছে, উনি বলে জামাতের লোক। তার মানে সৎ লোক হইলে জামাত, তাহলে তো এটা জামাতের জন্য ভালো হয়ে গেল। হ্যাঁ, আর অসৎ হইলে, চোর বাটপার হইলে কয়েছে জামাত নন্য, তাহলে এটা কি বুঝাইলো? আমরা হচ্ছে সত্যি কথা বলি, আমরা কোনো পার্টির অন্ধ সমর্থক না, প্রশ্নই আসে না। কেউ যদি প্রমাণ করতে পারে করুক, জীবনে না। কারণ কোনো পার্টি থেকে আমাদের এক পয়সা সুবিধাও নেওয়ার দরকার নেই, অসুবিধাও নেওয়ার দরকার নেই। আমরা যেটা সত্যি কথা, আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা সত্যিটা চিন্তা করতে পারি। জামাত যদি কোনো খারাপ করে সেটাও বলি, জামাত ভালো করলে বলি, বিএনপি ভালো করলে বলি খারাপ। জিয়াউর রহমান অসাধারণ ছিলেন। জিয়াউর রহমান যদি এখন থাকতেন, এলা বেশিরভাগ এনার নেতা কর্মী এলে বরখাস্ত হয়ে যেত। চুরি বাটপারি করে উনি কি এটা পছন্দ করতেন? উনি নিজে তো চুরি করেন না, এই জিনিসটা আমরা বুঝি না। হ্যাঁ, আমরা একজনকে লেবেল লাগাই দিয়েছে না, এইটা খারাপ কাজ, এটা ঠিক না। দুনিয়ার সবাই চোর বাটপার হবে না, সবাই ওই নিজের স্বার্থের জন্যই করে না, কেউ কেউ আছে অন্য। আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ দিয়েছে, আমরা নিজে পরিশ্রম করতে আমাদের ভালো লাগে। আমাদের হচ্ছে বহু কাজ আছে, আমাদের হচ্ছে যে ওই যে একটা পার্টি, আমাদের যদি কেউ আসি একটা মিনিস্টার টাইম নেই, কারণ আমাদের বহুত নিজের কাজ আছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ যেটা আমাদের মেধা দিয়েছে, সেই মেধাটা থেকে সত্যি জিনিসটা মানুষকে জানানো উচিত, এবং সেই কাজটা আমরা করি। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এবং সব লোক, এই যে যারা আগস্টে জীবন দিছে, তারা কি এই জন্য জীবন দিছিল যে জীবন দিলাম এরপরে পুরস্কার পাবো বা আন্দোলনে আসছি? এরা অন্যায়ের প্রতিবাদ করছে, এইটা সবচেয়ে অসাধারণ কাজ। এইটা যদি আমরা সবাই এই প্রথম থেকে করি, যারা এই যে এরকম বিভিন্ন এই যে বিভিন্ন আন্দোলনের নামে, কিসের জন্য আন্দোলন? একটা ইলেকশন হয়েছে, চুরি বাটপার ইলেকশন, সেই ইলেকশনে যিনি সেকেন্ড ক্যান্ডিডেট, দ্বিতীয় অবস্থান, তিনি করছে যে আমি মেয়র হবো। এটা কি ঠিক? আপনি কমন সেন্সে কাজে লাগান। মানে একটা পরীক্ষা হয়েছিল, পরীক্ষার রেজাল্ট দিছে 2 নাম্বারই করে। এখন আমরা বলে দিয়েছি যে, এবং যে সেকেন্ড হয়েছে সেও বলতেছে রেজাল্ট 2 নাম্বারই হয়েছে। ও আল্লাহ, কিছুদিন পরে 1 নাম্বার যে সে পালাইছে, এখন 2 নাম্বার আসি করছে, ভাই আমাকে হচ্ছে নিয়োগ দাও। এটা কেমন কথা? কমন সেন্স তো থাকতে হবে, এই সেন্সটা আমাদের নাই। আপনি নিজে চিন্তা করেন, আপনি নিজে কইলেন যে ওই পরীক্ষাটা 2 নাম্বারই করে হয়েছে, যে 2 নাম্বার হয়েছে, এখন সে নিজে বলতেছে যে 1 নাম্বার ছিল, সেই পরীক্ষার সিস্টেমটাই 2 নাম্বার। এখন সে আবার নিজে করছে যে ও যেহেতু পালাইছে আমাকে দেন নিয়োগ। তাই এটা কি হইতে পারে? এই কমন সেন্সটা আমরা কাজে লাগাব না। এবং আমার কথা হচ্ছে, আমরা দেশের ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? আমাদের তো করা উচিত এটা যে ভাই, সবচেয়ে ভালো লোকের হাতে যদি দেশ থাকে, এটা তো আমরা নিরাপদ থাকবো। অবশ্যই আমরা ভোটিং সিস্টেম, ইলেকশন, এটা আসবে, প্রত্যেকটা জিনিসের টাইম আছে। আমরা বারবার বলছি, এত একটা অসঙ্গতিপূর্ণ অবস্থা সারা দেশে এখন আছে। সমস্ত ইলেকশন কমিশন থেকে শুরু করে ইউনো, তারপর হচ্ছে ডিসি, এসপি, ওসি, এই যে পদগুলোতে আছে, কয়েকটা লেয়ারে তো হচ্ছে মানে সৎ অসৎ মিক্সচার আছে। এখানে আমরা চাই যে অনেস্টির সাথে যে কাজ করবে সেই রকম লোকজনকে নিয়ে আসা, তাহলে তো দেশটা একদম অসাধারণ কিছু হয়ে যায়। তাহলে এই কাজটা যদি আমরা করে ফেলি, তাহলে তো হয়ে যায়। এবং অভিভাবক থেকে শুরু করে যতজন আছেন, আমি বলবো যে দেখেন, আপনার যে ভোট, এটা কিন্তু আপনার আমানত। আমানত এটা আপনি টাকার বিনিময়ে বা ওই ধান্দাবাজি করে খারাপ লোককে দিলেন, আমানতের খেয়ানত করেন, মুনাফিক, আমানতের খেয়ানত। এবং এইটা এত বড় খেয়ানত, আপনি এমন একটা লোককে দিলেন যেই লোকটা পরে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। আচ্ছা, আমি সেদিন বলতেছিলাম যে যারা এরকম এই যে বিভিন্ন দলের মধ্যে লিডার, এরা কি এমন দেশের কর্মসংস্থান করতেছে? কয় যে স্যার এরা তো কর্মসংস্থান করছে। কিরকম? কয় যে স্যার মরে মরে চাঁদা উঠার ব্যবস্থা করছে। তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে কয় যে ব্যবসারও সুযোগ করে দিছে, গাজার ব্যবসা, ফ্যান্সি ডিলের ব্যবসা। তারপরে হচ্ছে যে কোথাও একটা মারামারি লাগলো, যে মীমাংসা করে যে দুর্বল তার কাছ থেকে টাকা নিচ্ছে, যে সবল তার আবার কিছু টাকা কম দিয়েছে, এরকম করে ওলট পালট করে চলতেছে। এটা কি তাহলে গাজার ব্যবসাও কি ব্যবসা? ফ্যান্সি ডিলের ব্যবসা এটা হইতে পারে? তা এই যে যারা, আপনি দেখেন তো, আপনার গ্রাম থেকে শুরু করে নাকি আপনারা আশেপাশে দেখেন, যেই লোকটা পলিটিক্সের সাথে জড়িত আছে, ভালো লোক কয়টা? এখন পলিটিক্সটা এমন জায়গায় এরা নিয়ে গেছে, বলতেছে ভালো লোক ফিরে আবার পলিটিক্স করবে কেন? কেন বাবা, সবচেয়ে ভালো লোকের তো পলিটিক্স আসার কথা ছিল। যেই লোকটা নিজে সফল, যেই লোকটা নিজে সৎ, যেই লোকটার অসাধারণ ভিশন আছে, তারই তো পলিটিক্স আসার কথা। এবং আমাদের উচিত সেই লোকটা সাপোর্ট করা। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে দেশের সামনের দিকে যাবে। এই জিনিসটা যদি আমরা না করতে পারি, তাহলে ভয়ঙ্কর খারাপ। আর এনসিপির জন্য কয়েকটা সতর্কতা বলি। এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, দেখেন আপনারা যারা এনসিপিতে আছেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আগে যে পার্টিগুলো ছিল তারা যেই স্টাইলে চলতো, আপনাদের স্টাইল যদি ওইটা হয়, তাহলে খেয়াল রাখবেন 2টা জিনিস আগে খারাপ ছিল, বা 3টা জিনিস, 4টা জিনিস আগে খারাপ ছিল, নতুন একটা জিনিস ওইটার মতোই খারাপ, তাহলে মানুষ কিন্তু আগেরটাতেই থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। তার মানে আগের যেই পার্টিগুলো যেই স্টাইলে চলতো, ওই কিছু লোক নিজের ক্ষমতা বলে পদ নিছে, যোগ্যতা বলে না, ওদের যারা হচ্ছে সামসামি করবে তাদেরকে পদে নিয়ে আসবে। আপনাদেরও যদি মিশন আর ভিশন এইটা হয়, বিলিভ মি, আপনারা থাকতে পারবেন না, এটা মাথায় রাখেন।
একটা দল কখন অসাধারণ হয়, যখন ওই দলের সবচেয়ে ভালো লোকগুলো যায়। ভালো লোক কখন যাবে? ভালো লোক হচ্ছে যখন মর্যাদার সাথে থাকতে পারবে। ওই ভালো লোক কিন্তু কারো পিছনে তেলবাজি করবে না, কারণ ওর তো নিজের যোগ্যতা আছে, ও কেন তেলবাজি করবে? ইউনূস স্যার কি ওই যে ক্ষমতা নিয়ে ওর ক্ষমতার লাভ নেই তো, কারণ ওনার তো এসে ভালো কাজ আছে, করার মতো অনেক কিছু আছে। তা উনি যে আছেন ওনাকে সম্মান দিতে হবে। এবং যে কোনো পার্টি অসাধারণ তখন হবে যখন একটা পার্টিতে ভালো লোকজন যাবে। এবং ভালো লোক কখন যাবে? যখন ভালো লোক বুঝবে যে ওই জায়গায় গেলে আমি অসম্মানিত হবো না, তখন কিন্তু ভালো লোক আসবে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এইটা জিনিস যদি আমরা বুঝতে পারি, ইনশাল্লাহ আমরা অসাধারণ কিছু সামনে করতে পারবো। আর কয়েকটা বেশ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর আমি একটু দিয়ে দিই। যে বাংলাদেশের যে সংবিধান আছে সেইখানে 106 নম্বর সমত অনুচ্ছেদ আছে, যেখানে হচ্ছে নির্বাহী সিদ্ধান্তগুলো নেবেন হচ্ছে আমাদের হচ্ছে যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে সেটার যিনি প্রধান। এখানে একটা জিনিস বলে রাখি, সংবিধানের কিন্তু এমন ধারা আছে 77 নম্বর অনুচ্ছেদ, ন্যায়পাল নিয়োগ। আমি চিন্তা করে দেখলাম যে নির্বাচন হইলো, এরপরে ন্যায়পালের এই পোস্টার ক্রিয়েট করে কিন্তু ইউনূস স্যার বা এসআই যদি আরো কারোর ভালো থাকে আমরা দেখব যে এরকম একজনকে রাখা উচিত, যিনি সৎ, যোগ্য, বিশ্বস্ত, এইরকম কাউকে। তাহলে দেখা যাবে যেই সরকারগুলি আসুক তারা চাইলে যে কোনো কিছু ওই খোসর মোসর নিজের ইচ্ছা মতো সংস্কার, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো হচ্ছে যে ইচ্ছা মতো হচ্ছে পার্টির লোককে মাফ করা, অন্য পার্টিকে ধরা, এই কাজগুলো তাহলে করতে পারবে না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে করিডোর নিয়ে যেটা একটা জিনিস ক্লিয়ার বলি, আমরা বাংলাদেশের কোনো লোক কোনো রকমের বৈদেশিক হস্তক্ষেপ এটা সহ্য করবে না। কেউ চাবে না যে আমাদের দেশের হচ্ছে যে কন্ট্রোলটা, আমাদের দেশটা হচ্ছে অন্য দ্বারা কন্ট্রোল। আমরা চাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু আমাদের মালিক আমাদের দেশের কেউ থাকবে, এটা আমরা ভালো করে বুঝি। এই কমন সেন্সটা আমাদের প্রত্যেকের আছে, কেননা দেশের লোকজন জানে যে আমার দেশের লোক এনারাই চালাক, কিন্তু সবচেয়ে দেশের ভালো লোকটা চালাক। এই কাজটা আমরা করতে আছি। এবং এখানে একটা জিনিস বুঝতে হবে যে যারা হচ্ছে এখন হচ্ছে তাড়াহুড়া করে ইউনূস স্যারের এই সমালোচনা থেকে শুরু করে ইনি ভালো চালাইতে পারতেছেন, কেন ভালো চালাইতে পারতেছেন না? কয় যে পয়েন্ট করেন যে এই কাজটা উনি করতে পারতেন না, আমরা হইলে এসে ভালো করতাম, এরকম পয়েন্ট বলেন তো 10টা 20টা। আমাকে অফিস থেকে কয়েকশো নাকি কমেন্টস পড়েছে, আমাকে অফিস থেকে দিয়েছে। আমি বলছি জিনিসগুলো আমাকে জানাও, ওরা জানিয়েছে। তা আমি তো ওই ওদের যেই জিনিসগুলো দেখছি, ওই যে বলতেছে যে ওনার নামের যে মামলাগুলো আছে সেগুলো হচ্ছে যে বাতিল করছে। কেন? বিএনপিরও তো মামলাগুলো বাতিল করছে, জামাতেরও তো মামলা বাতিল করছে, ওইটা নিয়ে তো বললেন না? সবারও তো মামলা, যেগুলো হাসিনার সময়ের গভর্নমেন্ট যেই মামলাগুলো করছিল, যেগুলো হচ্ছে দেশের জন্য ক্ষতির কারণ হইতে পারে, সেগুলো তো সবগুলোই উনি হচ্ছে যে বাতিল করছে। খালি কি ওনারটা করছে? আর উনি কি কোনো চুরি করছে জিনিসটা? তারপরে কি যে ওনার নামে হচ্ছে বিশ্ববিদ্যালয়, কেন? একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় তো আগের থেকে হওয়ার কথা ছিল, আগে যে হয় নাই, এখন যে হইলে কি কোনো খারাপ কিছু আছে? উনি কি এখান থেকে টাকা ইনকাম করবে? আমরা এই ভালো জিনিসটাও কেন বুঝি না, এই জিনিসটা আমার মাথায় আসে না, ভালোটা কেন আমরা বুঝি না। আর অনেকে বলতেছে উনি স্বজনপ্রীতি করছেন। দেখেন, স্বজনপ্রীতির ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সাধারণত মানুষ কাকে নিয়োগ দেয়? যাকে চেনে। কিন্তু আমাকে দেখতে হবে যে স্বজনপ্রীতি যাদের, যে লোকগুলোকে করেছে, এদের যে কোনো রকমের হচ্ছে অসততা পাইলে অবশ্যই আমাদের এটা উচ্চস্বরে বলা উচিত, উচ্চস্বরে। এবং হ্যাঁ, এটা ঠিক যে স্বজনপ্রীতি না করে যদি উনি আরো চোখ কান খোলা রেখে যারা যোগ্য সেই রকম মানুষজনকে যদি নিয়োগ দেয়, সবাই তো আসলে হয়তো অনেকে বলে, কিন্তু অনেকে তো সবাই যাইতে চায় না। এটা অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে উনি ঠিকভাবে চালাচ্ছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, তা আমি এই একজন খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছে যে নাবিল, তুই রাজাকার, পাকিস্তানের দালাল, জামাতের সাপোর্টার। ভেরি নাইস। তার মানে হচ্ছে আমার জন্ম হচ্ছে যে দেশ স্বাধীনের বহু বছর পরে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি হয়তো ওই টাইম মেশিনে চড়ে অতীতে আসছিলাম, আসিয়া ফাইট করছিলাম 9 মাস, ঠিক না? হ্যাঁ, তা এইটা হচ্ছে যে খেয়াল রাখবেন, যদি আপনার সম্বন্ধে স্পেসিফিক কোনো জিনিস না থাকে, তখন যখন এই কথা বলে তার মানে বুঝবেন আপনি ঠিক রাস্তায় আছেন, আলহামদুলিল্লাহ। এবং ওই যে ইয়ার বোধহয় একটা খুব অসাধারণ কথা ছিল, যে হচ্ছে যে ওটাকে কি বলে, যে হচ্ছে আমাদের হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর, যে হচ্ছে যে তুমি যখন ভালো করতেছো না খারাপ করতেছো এটা বোঝার একটা টেস্ট আছে, যে তোমার বিরোধিতা কে করতেছে সেটা দেখো। তার মানে হচ্ছে যে তুমি ভালো রাস্তায় চলতেছো, তাহলে তোমার যে শত্রু সে কিন্তু কবে যায় ভালো রাস্তায় চলতেছে না, কারণ সে চাবে যায় এত ভালো রাস্তায় চললে তো উন্নতি করবে। তাহলে ইউনূস স্যার যে ভালো চালাচ্ছেন, এইটার বিরোধিতা যারা করতেছে দেখেন তো তারা কারা, এবং আপনি মিলান তো ওই লোকগুলো আমাদের বন্ধু না শত্রু, আপনি এটা বুঝতে পারবেন। আমাদের মেডিকেলে একটা ঘটনা বলি, আমরা মেডিকেলে আমাদের এক বড় ভাই ছিল, হ্যাঁ, 9 মাসে 90,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আপনি এটা রিপোর্টটা দেন দেখি কে পাচার করছে, আমরা তাহলে দেখবো। বিদেশে যদি 9 মাসে পাচার হয় তাহলে অর্থনৈতিকভাবে আস্তে আস্তে এত সবল হইতো না। এইসব আজগুবি কথা বাদ দিয়ে রিয়েল দেখান যে কে পাচারটা করছে। এইটা কি এই সরকারের লোক পাচার করছে, নাকি হচ্ছে
আগের পাচার হওয়া টাকা পরে পাচার হয়েছে, জিনিসগুলো আগে ক্লিয়ার করেন, আপনারা দেন আমাদের ইয়াতে, তাহলে আমরা হ্যাঁ তা যে জিনিসটাই বলতেছিলাম খুব ইন্টারেস্টিং। তা আমাদের মেডিকেল একজন ভাই ছিল, তাকে আমরা একবার জিজ্ঞেস করলাম যে ভাই এই জায়গায় এই জিনিসটা শেখা উচিত কিনা, বলছে না না এটা করিও না। তারপরে আমরা আরেকজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা করা উচিত কিনা, বলছে এটা তো অবশ্যই করা উচিত। বললাম ভাই ওনাকে যে বললাম, উনি তো এটা 2 বার করছে। তখন আমরা করতাম কি, আমরা তখন হিসাব করলাম যে ভাই এবার একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তখন আমরা ওই ভাই বললাম যে ভাই তাহলে উনি নিজে 2 বার একটা জিনিস করছে, আবার আমাদেরকে বলতেছে এটা করা যাবে না, কারণটা কি? বলছে ওই মানুষ ভালো চায় না। তখন আমরা সবাই যেটা করলাম যে ওই বড় ভাইয়ের নাম বলছি না, মেডিকেলের এক বড় ভাই, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু হেজিটেশনের মধ্যে থাকতাম, তখন ওনার কাছে আমরা যাইতাম, যে বলতাম যে ভাই এটা কি করা উচিত। উনি খুব চিন্তা ভাবনা করে একটা বলতো যে এটা করা উচিত। উনি যেটা বলতো আমরা তার উল্টাটা করতাম, কারণ আমরা বুঝে গেছি উনি আমাদের ভালো চায় না, ওনার বিপরীত কথাটা যে আমরা ফলো করে আমাদের ভালো হবে, এই বুদ্ধিটা মাথায় রাখতে হবে। এবং ঠিক আছে, হ্যাঁ কারেন্ট অসাধারণভাবে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক না? প্রত্যেকটা জিনিসেই এই আচ্ছা এই যে পথে ঘাটে যে এই যে সাদাবাজি চলতেছে, এটা কি ইউনূস স্যারের লোক করতেছে? তা যারা করতেছে আপনারা ধরেন না কেন? আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাগলা পীরের কাছে, আমি পুলিশে ফোন দিলাম, দেওয়ার পরে বলতেছে স্যার আমরা লোক পাঠাচ্ছি। আমি বলছি যে আপনারা, আমি দেখতেছি একবার যাইতে আপনারা দেখেন না পাশে পুলিশ, ধরেন না কেন এগুলো? আপনারা হয়েছেন মূর্খ। এই যে অটোটা তো সব জায়গায় যে টাকা উঠে, আপনারা এগুলো বাধা দেন না, এবং এইটা টাকা কিন্তু পরোক্ষভাবে আপনার আমার পকেট থেকে যায়। তারপর এই যে সিটি কর্পোরেশনে অটো, তারপরে রিক্সা, এগুলোর এমন লোক আছে যারা সিটি কর্পোরেশনের একজনের 70টা 80টা করে হচ্ছে রিক্সা অটোর হচ্ছে লাইসেন্স নিয়ে রাখছে, এবং প্রত্যেক দিন রিক্সা অটো লাইসেন্সের ভাড়া 50 টাকা 100 টাকা এরকম আমরা শুনছি, এবং শুনছি মানে এটা ইনভেস্টিগেশন করলে জানা যাবে। এবং নতুন যে রিক্সাওয়ালা গরিব লোক, সে রিক্সা পাচ্ছে না, অথচ যারা ধান্দাবাজ তারা, এরকম প্রত্যেকটা সেক্টরে। তো এই সেক্টরগুলো আপনারা ধরেন না কেন? যে সবাই মিলে এটা বলেন, দেখবেন যে ইনশাআল্লাহ অন্যায়টা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আস্তে আস্তে কমবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যারা হচ্ছে যে, আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি, সরাসরি যে চুরির সাথে জড়িত, যে চাঁদাবাজির সাথে জড়িত, এদেরকে না বলেন। আর ওই অনেকে বলে না যে এরা হচ্ছে 71-এর অমুক করছে তমুক করছে, যারা করছে তাদেরকে আমরা ওইটা কোনোদিন সাপোর্ট করি না। যদি কেউ অন্যায় করে সেটার আমরা বিরুদ্ধে, কিন্তু এখন আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোনটা, এখন যাতে কেউ চুরি না করে, এখন যাতে কেউ দেশটাকে লুটে পুটে না খায়, এখন যাতে কর্মসংস্থান হয়, এখন যাতে দ্রব্যমূল্য ঠিক থাকে, এখন যাতে বিচার হয়, এইটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। 71-এ যেটা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু 71-এর কথা কয়া সামনে আসি তুমি চান্দাবাজি করবা, তা তোমার কি 71-এর মূল চেতনাটা কি ছিল? 2 নম্বরই চুরি করা, মানে তুমি সাইনবোর্ড দিবা 71 আর সেদিকে ইচ্ছা মতো চুরি করবা, কবা যে আমি 71-এ ছিলাম, ঘন্টুক, ওইটার কাম নাই। এবং একই রকম 24-এ ছিলা, ভেরি নাইস, কিন্তু আসিয়া তুমি 24-এর নাম ভাঙে চুরি করবা হবে না, 24-এর নাম ভাঙে মানুষেরটাকে 2 নম্বরই করবা হবে না, 24-এর নাম ভাঙায় তুমি হচ্ছে অন্যের উপর বৈষম্য করবা হবে না। সততা হচ্ছে তোমার 1 নম্বর মানদণ্ড। তুমি যে 24-এ ছিলে এটার মানদণ্ড হচ্ছে তুমি সৎ, 24-এ ছিলে এটার মানদণ্ড হচ্ছে তুমি ভালোভাবে একটা কাজ করো, 24-এ ছিলে এটার মানদণ্ড তুমি অন্যায়ের প্রতিবাদ করো, 24-এ ছিলে এটার মানদণ্ড হচ্ছে তুমি যে কোনো জায়গায় হচ্ছে বৈষম্য দেখলে সেটা প্রতিবাদ করো। একই রকম 71-এ তুমি ছিলে, এটার মানদণ্ড হচ্ছে তুমি দুর্নীতি করো না, 71-এ ছিল তুমি চাঁদাবাজি করো না। 71-এ তো তুমি 71-এর কথা করছো, চাঁদাবাজি করতেছো, 2 নম্বরই করতেছো, ধান্দাবাজি করতেছো, আবার ফির 71। তোমার ফির কিসের 71 রে বাবা? কোনো 71, 24, 2 নম্বরের সাথে থাকতে পারে না। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, প্রত্যেককে মাথায় নিতে হবে, ভালো লোক যেটা একদম বাড়ি থেকে শুরু করে ভালো লোককে নির্বাচিত করেন। আমি বললাম আপনার লাইফে অনেকে কয় যে ভাই কাজ করে তো খাবো, কাজ করে তো ইসলাম বলছে কাজ করে খাওয়া, কিন্তু নেতার কাজটা কি? যাতে সবাই তার কাজের উপযুক্ত মর্যাদা পায়। আপনার ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্টটা যদি ভালো পরীক্ষা দিয়ে পরিশ্রম করে যদি সে ভালো জায়গায় যায়, আপনার কি মন খারাপ হয়? মোটেই মন খারাপ হয় না। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার চাইতে কম পড়াশোনা করছে, আপনার চাইতে যোগ্যতা কম, আপনার চাইতে জানে কম, টাকা দিয়া 2 নম্বরই করে মামা খালার কানেকশন দিয়ে উপরে গেছে, আপনার কি মনটা ভালো লাগে? মোটেই না, যে ভাই এটা কেমন করে হইলো। মানুষ তো তখন খেপে যায়। এই কাজটা সবাইকে বুঝতে হবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশে যারা পলিটিক্যাল ইয়াং হইতে হবে, এনার্জেটিক। বয়স বেশি হইলে যে হবে না তা না, ইউনূস স্যারের তো অনেক বয়স। আমার কথা হইলো ইয়াং বলতে আমি বলছি যার মাথা কাজ করে। অনেকে মনে করে যে বয়সের সাথে ইয়াং, নজরুলের ওই কথা মনে আছে তো, বার্ধক্য এটা বয়সের ফ্রেমে বাঁধা। মনের দিক থেকে, চিন্তার দিক থেকে, উদ্যমের দিক থেকে কে কতটা উন্নত, এখানে বয়স ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে তার মধ্যে গতিশীলতা আছে কিনা, তার মধ্যে কাজের ওই দক্ষতা আছে কিনা, সৃজনশীলতা আছে কিনা, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তাই এই জিনিসটা যদি আমরা করতে পারি, এবং স্টেশন থেকে শুরু করে অনেক জায়গায় যে চাঁদাবাজি করতেছে, দেখেন এরা কাদের লোক। ওইখানে যে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কার লোক, দেখবেন যে কারো নাম বলবে, ওই পার্টিটা কার। তাদের সাথে কথা বলেন যে ভাই আপনারা যে দেশ পরিবর্তন করতে আসছেন, আপনাদের নামে যে চাঁদাবাজি করতেছে, ও আমাদের লোক কর্মসংস্থান করছে, তাহলে কেমনে হবে?
তাহলে আপনার বাহিনীর লোক আপনার হচ্ছে তেলবাজি করবে, চাটুকারিতা করবে, আর সে চাঁদা ওঠায় মানুষের লোককে হচ্ছে এরকম করে হচ্ছে যে জোকের মতো খাবে, আর ওইটা পার্টি দিয়ে আপনি হচ্ছে মিছিল করবেন, মিটিং করবেন, ভয় দেখায় হচ্ছে মানুষের অধিকার নষ্ট করিয়া হচ্ছে যা খুশি তাই করবেন। এইটা আমার মনে হয় যে কখনোই করা উচিত হবে না, ঠিক আছে? তো আমার মনে হয় যে প্রত্যেকে এই জিনিসটা ভালো করে বুঝবেন। আর আমরা হচ্ছে বেসিকলি আমাদের তো ক্লাস থাকে পড়ানো, নাবিল একাডেমির কাজ হচ্ছে মেনলি পড়ানো, কিন্তু আমার মনে হয়েছে এই জিনিসটা বলা উচিত, কেননা বেশিরভাগ জন বুঝতে পারছে না এবং না বুঝার কারণে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। এবং প্রত্যেকেই পড়াশোনা করেন রেগুলার, একটু চোখ কান খোলা রাখেন। আল্লাহ কিন্তু চিন্তা করতে উৎসাহিত করছে মানুষকে, পড়তে উৎসাহিত করছে। ইকরা, পড়ো, চিন্তা করো এবং আল্লাহর কাছে হেল্প চান যে কোনটা আমাদের জন্য কল্যাণ করে, আল্লাহ সেইটা আমাদের করে। এবং একটা জাতির কপাল সবচেয়ে খারাপ তখন হয় যখন একজন অযোগ্য লিডার হয়। তা যোগ্য লিডার পাওয়ার পরে যদি আমরা হচ্ছে যে এইরকম না করি, দেখেন বিএনপি অনেক জনসমর্থন, বিএনপির মধ্যে অনেক ভালো লোকও আছে, কিন্তু অনেক চান্দাবাজও তো আছে, এরকম প্রত্যেক পার্টিতেই আছে। এখন আমার কথা হলো যে ধান্দাবাজ যে লোকগুলো, সেই লোকগুলোকে একটা দলের উচিত যে নিয়ন্ত্রণ করে যে ভাই তুমি এই কাজটা আমাদের দলে থেকে করার তোমার বাবা না, তাহলেই তো হয়। কিন্তু ভোটের নেশা এমন ঢুকছে এদের, যে কোনোভাবে হোক ক্ষমতায় যাইতে হবে, এটাই তো খারাপ। মানে যে কোনোভাবে হোক আমাকে হচ্ছে পরীক্ষায় চাকরিটা নেওয়াই লাগবে, চুরি করে হোক, প্রশ্ন ফাঁস করে হোক, টাকা দিয়ে হোক, নাম্বার কম বেশি করে হোক, যেইভাবে হয় হোক। এটা কি ঠিক? এটা তো ঠিক না। এই কাজটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর প্রতিবাদ করলেই হচ্ছে যে জামাত কি 1971 সালে যুদ্ধের বিরুদ্ধে ছিল? আচ্ছা, আমি একটা জিনিস বলি, জামাত কি ছিল এটা জামাতের লোক ব্যাখ্যা দিবে, তবে আমি একটা কথা খালি বলতে পারি। 1971 সাল, ওই সময় আমরা স্বাধীনতার আন্দোলনটা করছিলাম এই কারণে যাতে করে হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ তৈরি হয়, যেই সমাজটা হচ্ছে যে পাকিস্তানের যে ছিল ওই সময়। আমি তো এটা শুনছি যে ওই সময় অনেকেই আমাদের উপর প্রচণ্ড নির্যাতন করছে এবং এই কারণে ওই নির্যাতনের বিরুদ্ধে আমরা হচ্ছে কথা বলছি এবং এটা দরকার ছিল। তো ওই সময় অনেকে মনে করছে যে এখন পাকিস্তানের কাছ থেকে আমরা বাঁচতে যাচ্ছি, কিন্তু যদি দেখা যাচ্ছে যে পাশের আরেকটা দেশ তারা আবার যদি আমাদের বৈষম্য করে, তাহলে আবার কি ভয়ের কারণ হতে পারে। এইটা তারা যা করছে এটা মোটেই সাপোর্ট আমরা করি না, কিন্তু আমাদের কথা হইলো যে ওই জিনিসটা, ওইটা চাইতে গুরুত্বপূর্ণ কোনটা, ফরজ এখন কোনটা? ফরজ হচ্ছে এখন তাদের লোকগুলো চোর বাটপার কিনা ভালো লোক সেটা দেখেন। এখন যারা ইয়াং জেনারেশন আছে তারা কি দেশটা বিক্রি করে দিতে চায়? তারা কি এটা কি পাকিস্তানের সাথে যোগ করতে চায়? আপনি বুঝেন না এটা আপনার কাছে ঘোল খাওয়ায়? আপনারা এত মূর্খ কেন? আপনার এখনকার কাম কি সেইটা কোন? 71 আর আজকে কত, প্রায় 50 বছর পার হয়ে গেছে না? পার হয়ে গেছে 53-54। এখন আমার যেই পার্টিতে ছেলেমেয়েরা আছে তারা কি সততার সাথে কাজ করে না অসৎ? তারা কি চাঁদাবাজ নাকি নামাজ পড়া ভালো ছেলে? তারা কি হচ্ছে যে পড়াশোনায় আছে নাকি ধান্দাবাজি করতে? তাহলে আপনি দেখেন, দেখে আমি তো বললামই যে স্লোগান ভাঙায় কাউকে খাইতে দিবেন না, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা ইয়া করেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। আর আমরা সবসময় সত্যি কথা বলি, দেখেন একটা দলের সব লোক ভালো না, সব লোক খারাপও না। প্রত্যেকটা দলে কিছু ভালো লোক থাকে, কিছু খারাপ লোক থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই দলটাই ভালো যেই দলটায় ভালো লোককে পেট্রোনাইজ করে, ভালো লোককে হচ্ছে উৎসাহিত করে, ভালো লোককে সামনে দেয়। আর কোন দল যদি আপনার ওই যে 200 চোর বাটপার হুন্ডা নিয়ে চলে আসলো, মাস্তানি করতেছে, তাকে যদি ওই একটা দল সাপোর্ট করে, তাহলে বুঝতে পারলো ওই দলের নীতিটা খারাপ। এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? আপনারা দেখবেন যে একটা মিছিলে কে আসতেছে, একটা লোকের খেয়াল রাখবেন, সেম টাইপের লোক এক জায়গায় মিশে। তাই চোর বাটপার যেই মিছিলে বেশি, তাহলে ওটা কোন পার্টি হবে? বেশিরভাগ ক্ষেত্রে বুঝেন ও কি আসছে কি দেশের উন্নতি করবে, হয়তো ওখান থেকে বিরিয়ানি খাবে, টাকা খাবে। এই জিনিসটা কমন সেন্সটা আপনার কাজে লাগান না কেন? আমি এটা জিনিস বুঝি না। আচ্ছা, 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কর মাফ করে দিন। আচ্ছা, গ্রামীণ ব্যাংকের যে কর, এটা আমি একটা জিনিস বলি, গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে ব্র্যাক, এগুলোর কিন্তু হচ্ছে বেসরকারি এনজিও যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর কিন্তু করের নিয়মটাও একটু অন্য ধরনের। এটা এমন না যে এই করের টাকাটা অন্য কোথাও চলে যাচ্ছে। আমাদের জিনিসটা বুঝতে হবে কোন জায়গায় কর মাফ করা যায় যায় না, এগুলো নিয়ে কিন্তু অনেক রকমের জুরিসডিকশন আছে। এইটা নিয়ে এই জিনিসটা এটা এমন না যে ওনার নিজের বাপের টাকা, ওইখানে তো ওনার কোনো টাকা নেই। একটা জিনিস বুঝেন যে কোন জায়গায় কর মাফ করলো সেইটাতে আমাদের দেশের লাভ না লস। এই গ্রামীণ ব্যাংকের টাকাটা কিন্তু দেশের এই যারা গরিব মানুষজন ওদের টাকা কালেকটিভলি, এটা এমন কোনো ব্যক্তি মালিকানাধীন টাকা না যে ওই টাকাটা মাফ করে কেউ কারো অ্যাকাউন্টে সরাই নিচ্ছে। এই কমন সেন্সটা কাজে লাগান। এটা তো আপনারা যে জিনিসটা বলছেন সেটাকে জিনিসটা চিন্তা করেন। হ্যাঁ, আচ্ছা, আওয়ামী লীগ ভারতপন্থী কেন? আচ্ছা, আওয়ামী লীগ ভারতপন্থী কেন? এটা আওয়ামী লীগ জবাব দিতে পারবে, ঠিক আছে? আওয়ামী লীগের মধ্যে যারা, তারা এটা জবাব দিতে পারবে। মূল ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের শত্রুকে বন্ধুকে এটা চিনতে হবে। আমাদের উন্নতিতে যাদের কষ্ট হয় তারা আমাদের শত্রু, আমাদের উন্নতিতে যারা খুশি হয় তারা আমাদের বন্ধু। এটা সহজ বুদ্ধি, বন্ধু শত্রু চিনার।
আপনার বন্ধু আপনার উন্নতিতে খুশি হবে, বন্ধু খুব ভালো করতেছো। আর আপনার যে হচ্ছে যে শত্রু, সে কবে কিরে ভালো করতেছে কেন, কিভাবে খোঁচর মোচর লাগাই দেওয়া যায়, কিভাবে হচ্ছে খোঁচর মোচর করিয়ে একটু ডিস্টার্ব দেওয়া যায়। তো এই সেন্সটা আপনি কাজে লাগান, তাইলে হয়ে যাবে। স্যার হি ইজ দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে অনেকেই যে জিনিসটা বলে। আচ্ছা স্যার, আপনি ভালো দল বলতে যাবেন, তাহলে আচ্ছা কোন দল ভালো এটা আপনি নিজের সিদ্ধান্ত নেবেন। একটা দলের সবাই ভালো না, সবাই খারাপও না। আপনাকে দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন দলের ভালো, কোন দল ভালো জিনিসটাকে পেট্রোনাইজ করে। প্রত্যেক দলের কিছু ভালো আছে, খারাপ আছে, এটা আমরা আলোচনার মধ্যে আনবো। দল কানা হওয়া যাবে না, ব্যক্তি কানা হওয়া যাবে না। আমরা হব, আমাদের ব্রেইন আল্লাহ দিয়েছে, এটাকে আমরা ভালোভাবে কাজে লাগাই। হ্যাঁ আমি জিনিসটা একটা জিনিস আগে বলি। হ্যাঁ, এই যে পাগলা পীরে এখনো অটো ফুটতি 20 টাকা চাঁদা দিতে হয়। তাহলে আপনারা এই যে দেখলেন এখনো নাকি, আমি কয়েকদিন আগে ঢাকা থেকে আসতেছিলাম, তখন হচ্ছে যে এই দেখলাম, আমি ফোন দিয়েছি, তার মানে এখনো চাঁদা দিতে। আপনারা তাইলে এই যে যারা পাগলা পীরবাসী রংপুরের যারা এদিক দিয়ে যাতায়াত করেন, তারা পুলিশে দৈনিক ফোন লাগান 999 নাম্বারে, যে কি ব্যাপার টাকা উঠেছে। আপনারা বলেন না তো, আপনি চিন্তা করেন 20 টাকা দিল, এই 20 টাকা করে করে তো একটা বড় মাফিয়া তন্ত্র তৈরি হয়। এটা বন্ধ করে দেন, এটা বলেন না কেন আপনাদের। আমরা বলছি না যে এই জিনিসগুলো ক্রমাগত বলতে হবে। যেখানেই এই যে মেডিকেলে গেলে হচ্ছে টাকা নেয়, ভিডিও করেন, সাথে সাথে পাঠান, একটা এরকম কিছু করতে হবে তো, অন্যায়ের বিরুদ্ধে কথা কইতে হবে তো। তা নাহলে তো এই খারাপ লোকগুলো আস্তে 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 শক্তি তৈরি করে এমন শক্তিশালী হবে, ওরা এমপি বানাবে, মন্ত্রী বানাবে, ওদের লোকজনকে ওরা বসায় ইচ্ছা মতো 2 নাম্বারই করবে। এই জিনিসটা একটা চিন্তা করেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, গণভোটের ব্যাপারটা পরের কথা। আমাদের কথা হলো আমরা চাই খুব ভালোভাবে একটা দেশ চলুক, এবং এই জন্য সবচেয়ে সৎ লোক দেশটা চালাক। আর প্রত্যেককে বলবো মাথা ঠান্ডা রাখি, এবং কথা যে বলতে পারছেন এই জিনিসটাকে চিন্তা করেন। এর আগে কি ছিলেন? আল্লাহ কিন্তু আগে মান্না সালোয়া পাঠাইতো না ফিরি, তারপর মানুষ কি হলো যে রান্না করি খাবো। এখন তো দেখছেন তো দ্রব্যমূল্যের কি অবস্থা। তো এই জন্য আল্লাহ যেই সুবিধাটা আমাদের দিয়েছে এই জিনিসটা, এবং বাংলাদেশ উন্নত হোক এটা অনেকেই চায় না। তা আমরা নিজের দেশের ভালো তো নিজেরা চাবো, এই কাজটা যাতে অন্যরা করতে না পারে এই জিনিসটা খুব ভালো করে করতে হবে। এবং আমি আবার আরেকটা কথা বলি, ইউনূস স্যার হচ্ছে তার গোটাল জীবনের, ওনার জীবনের গোটালটা উনি কাজ করছেন মানুষের উন্নতির জন্য। এটা বুঝতে হবে। একটা লোকের সম্বন্ধে আপনি যাই বলেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে পৃথিবীতে মুসলমান বহু লোক আছে না, তাইলে ওনার যে কোয়ালিটিটা, এইটা কিন্তু হচ্ছে যে উনি অর্জন করছেন। উনি কোনো বাপ দাদা চাচা কারো নাম ভাঙায় করেন, নিজের কোয়ালিটি, পার্সোনাল কোয়ালিটি, পজিশনাল না পার্সোনাল, উনি নিজে পরিশ্রম করে আনছেন। তা এই উনি যে অর্জন করছেন, এই জন্য সম্মান করতে, এবং সম্মানিত লোককে সম্মান করলে ওই দেশে আরো উন্নতি হয়। যেই দেশে সম্মান গুণী লোক, সম্মানিত লোকের সম্মান থাকে না, ওই দেশে সম্মানিত লোক গুণী লোকের জন্ম হয় না। এটা বুঝতে হবে। যে চালাচ্ছে তাকে সম্মান করতে হবে আমাদের। তার সাথে কে ভালো করবে আপনারা দেন, আমাদের পেজে জানান, আমরা ওই লোককে নিয়ে কথা বলবো যে ইনি ওনার সাথে ভালো করবে, প্রমাণ করে আনেন, আমরা চালাবো। দেশের লোকের ম্যান্ডেট অবশ্যই এনার সাথে থাকবে, কেননা উনি ভালো চালাচ্ছেন দেশ। ইনশাল্লাহ 2 নাম্বারই থেকে অনেকটা ইনশাল্লাহ বলছে। আর নির্বাচনের ব্যাপারটা আমি বারবার বলছি, নির্বাচন সময় মতো হয়ে যাবে, অত টেনশনের কারণ নেই। নির্বাচন করে কি মানে পাওয়ার নিয়ে সব দখল করবো, এই জিনিসটা বুঝতেছি না আমরা। এটা একটু কমন সেন্স কাজে লাগাবো, ঠিক আছে? আর প্রত্যেকে বলবো কোনো দেশকে সরাসরি শত্রু আমরা বলবো না, আমাদের পাশে সব দেশে আমরা আমাদের বন্ধু ভাবাপন্ন আমরা থাকবো। যে আমাদের ভালো চায় না তাদের সাথে আমাদের বুদ্ধির সাথে ডিল করতে হবে। এই দেশ খারাপ, এই দেশের লোক সব খারাপ, এটা ঠিক না, আমি এটার পক্ষে না। সবার সাথে আমাদের মর্যাদাপূর্ণ সম্পর্ক হবে, আমরা সবার সাথে ভালো। কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করতে চায়, সতর্ক থাকতে হবে। বিষধর সাপ দেখলেই সতর্ক, ঠিক না? যে হ্যাঁ না ঠিক আছে, তাহলে হচ্ছে খুব সতর্কতার সাথে রেডি থাকতে হবে, ঠান্ডা মাথায়। আর সবার প্রতি আমাদের বন্ধুত্ব থাকবে, তবে যে আমাদের ক্ষতি করতে পারে আমাদের ধারণা আছে তার সম্বন্ধে সতর্কতাটাকে আরো বাড়াইতে হবে। এই তো কমন সেন্স, এই জিনিসগুলো ইনশাআল্লাহ করব এখানে। হ্যাঁ, আর আমাদের গোটাল দেশের মানুষজন আস্তে আস্তে বুঝবে ইনশাআল্লাহ। এবং গোটাল দেশের যে হচ্ছে যে ওই যেটা বলছিলাম যে ন্যায়পাল নিয়োগ কিন্তু আমরা ইউনূস স্যারকে করতে পারি। ন্যায়পালের যে পোস্টটা আছে এটা কিন্তু মারাত্মক পোস্ট। এইটা পোস্টে কোনো পার্টির লোকে লোক দেয় না, কেন? তাহলে তাদের ক্ষমতাটা যে কম বেশি হয়ে যাবে। ওই যেমন আয়াতুল্লাহ খামেনি আছে না ইরানের, এরকম বাংলাদেশের ন্যায়পাল বলে একটা পোস্ট আছে, বুঝার জন্য বলছি। এটা যদিও আসছে অন্য দেশ থেকে, সুইডেনের অনুকরণ সম্মত, ঠিক আছে? এখন আবার ডিসেম্বর স্যার সেনাপ্রধান নিয়ে আমি কিছুই বলতে চাই না, আমার কথা উনি কি বলতেছেন সেটা ওনার ইচ্ছা। এইখানে তো সেনাপ্রধানের কথাই বলার কথা না, কথা বলার কথা হচ্ছে উনি তো হচ্ছেন প্রধান উপদেষ্টার আন্ডারের লোক, ঠিক আছে? উনি হচ্ছে ওনার বাহিনী দেখবে, ওনার কাজ এটা সেইটা। সেনাপ্রধানের কাজের মধ্যে এটা পড়ে না, আমি যতদূর পড়াশোনা করে বুঝি। আমরা যারা হচ্ছে যে আমাদের কথা হইলো যে উনি
ইয়াতে কি বলতেছেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমাদের কমন সেন্স কাজে লাগাইতে হবে। আমার কথা হলো আমরা যাতে হচ্ছে ভুল না করি, এবং অন্যায় যেখানে দেখবো আমাদের কিন্তু এই ছোট অন্যায় দেখে আমরা কিছু বলি না, সেটা বড় অন্যায় হয় তখন আমরা আবার জীবন দেওয়া লাগে, এইটা যাতে না হয়। আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করব, ঠিক আছে? আমাদের কুষ্টিয়া মিরপুরে অটো, চান্দা, সিএনজি যারা উঠাচ্ছে সাথে সাথে, হ্যাঁ, আসিফ নজরুল স্যার আমাদের জন্য কি কল্যাণকর, এইটা নিয়ে আসলে আমি মন্তব্য করতে পারবো না, কারণ এটা নিয়ে আমাদের যতক্ষণ একজনের সম্বন্ধে একেবারে হাতে নাতে প্রমাণ আমরা না পাই ততক্ষণ পর্যন্ত কাউকে আমরা খারাপ না বলে ভালো ধারণা রাখবো, সতর্ক থাকবো, ঠিক আছে? এইটা হচ্ছে ইসলামের নিয়ম। মানে ইসলাম বলছে যে আন্দাজে কারো সম্বন্ধে যে মিথ্যা অপবাদ এটা দেওয়া যাবে না। একজনের খারাপ একদম প্রুফ দেখাইতে হবে যে এইটা প্রুফ পাইছি, ওকে ফাইন, কিন্তু প্রুফ নাই আমরা আন্দাজে একজনকে খারাপ বলা, এটা আমার মনে হয় যে ঠিক না। হ্যাঁ, আর বিএনপির অনেকেই খুবই ভালো আছে, তবে যারা খারাপ লোকের সাথে সম্পর্ক রাখতেছে তাদের থেকে দূরে থাকা উচিত। আর দেশটা পরিচালনার সিস্টেম তো আমরা মনে হয় বুঝাইতে পারছি যে 90% লোক বুঝে না কোনটা ভালো মন্দ, তবে আমরা যারা আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, আমরা যারা বুঝি তাদের উচিত অন্যদেরকে বোঝানো, এবং সত্যিকার অর্থে বলছি টাকার বিনিময়ে একটা ভোটও যাতে বিক্রি না হয়, এটা কিন্তু আমানত, এবং আপনি আমানতের খেয়ানত করলে কিন্তু এটার হিউজ জবাবদিহি আছে। আপনি যাকে সবচেয়ে ভালো মনে করেন তাকে ভোট দেন, কিন্তু এইটা করিয়েন না যে আপনার কিছু সুবিধা করে দিবে, অন্য লোককে ঠকাবে, অন্য লোককে মারপিট করবে, ভয় দেখায় আপনি ভোট নিল, এরকম লোককে দিয়েন না, ভালো লোক দেখে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু ভালো করতে পারবো। তাহলে এই ব্যাপারে আর প্রত্যেকে বলবো যে সবাই পজিটিভলি কাজ করে, হ্যাঁ, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে, টেনশনের কিছু নেই। আর ইউনূস স্যারকে সম্মান করতে হবে, সম্মানিত লোককে সম্মান করতে হবে। সম্মানিত লোকের কিন্তু মূল শক্তি হচ্ছে উনি কাজই করছে জীবনে সম্মানের জন্য, উনি অসম্মানিত হলে কিন্তু এটা ভালো হবে না, ঠিক আছে? লবিং চাচ্ছে। আচ্ছা, মাহফুজ আলম ফরিদপুর সিভিল সার্জন অফিস নিয়োগে বিজ্ঞপ্তিতে লবিং চালাচ্ছে। আচ্ছা, মাহফুজ আলম বা অন্য যে কেউ যদি হচ্ছে যে এরকম করে, আপনারা কথাগুলো রেকর্ড করে আমাদেরকে দেন, আমরা এটা নিয়ে কথা বলবো। এরকম 2 নম্বরই যারা করে তাদের উপদেষ্টা থেকে শুরু করে কোনো পোস্টে থাকা যাবে না যদি কেউ করে, কিন্তু আপনি একজনের নাম ভাঙায় যদি অনেকে করে, এটা ঠিক না। এক্ষেত্রে আপনারা হচ্ছে অথেন্টিক গিয়ে আমাদের পেজে থেকে শুরু করে যে কোনো জায়গায় দিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, ইসলামী দলগুলো এক হয়ে, হ্যাঁ, ইসলামী দলগুলো যদি এক হয়ে যায় তাহলে অবশ্যই, আচ্ছা আমি এখানে এক হবে কিনা সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার হইলো সবচেয়ে ভালো লোক হচ্ছে দেশ পরিচালনা করবে। এখন সবচেয়ে ভালো লোককে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে, তাহলে যথেষ্ট হয়ে যাবে। আর হচ্ছে যে এটা যেটা হয়েছে, আচ্ছা আরেকটা জিনিস ব্যাপার হলো, হ্যাঁ, হ্যাঁ, বিএনপির শামসুজ্জামান দুধ, আচ্ছা একজন উনি সম্মানিত লোক, অনেকদিন রাজনীতি করছেন। আমি বলি সবসময় একটা লোক যদি খারাপ কিছু করেন আমরা সেটা বিরোধিতা করবো, আর কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলার আমি পক্ষে না। কেউ যদি খারাপ কিছু করে অবশ্যই সেইটার আমরা কথা বলবো, কিন্তু একজন লোককে আমরা এই যে নেম কলিং করা, হ্যাঁ, খারাপ কিছু বলা, এটা করা যাবে না। এই ইসলাম কিন্তু আমাদের এটা বলে নাই, ঠিক আছে? একজন বলছে যে পিনাকি ওই লাইজ ভাইকে উপদেশটা দেখতে চাই। আচ্ছা, এইটা হচ্ছে যে একটা জিনিস মাথায় আনতে হবে, যে কেউ যদি সৎ হয়, দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেই লোকদেরকে যত ভালো পোস্টে দেওয়া যায় তত ভালো। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে দক্ষতা, যোগ্যতা। মানে একজনকে আমরা দেখবো যে আগে সৎ কিনা, এটা এক নম্বর, দেশের প্রতি ভালোবাসা আছে কিনা, তারপরে দেখবো যে তার ওই বিষয়ে দক্ষতাটা, যোগ্যতাটা যত ভালো, এরকম লোককে আমরা যে কোনো ভালো পোস্টে দিলে সব দিক দিয়ে ভালো হবে। তা আমার মনে হয় ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পারছি এই জিনিসটা। তা প্রত্যেকে আমরা তো আসলে মানে অনেক আমাদের কাছে কাগজ আসছে দেখে আজকে আমরা এটা করছি। উনি তো শুধু, আচ্ছা এখানে একজন বিশাল কথা লিখছেন, উনি এসেছিলেন একটা সঠিক নিয়ম কানুন, না এটা ঠিক আছে যে আমি একটা জিনিস বলি, হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা এনসিপির কথাটা আমি বারবার বলছি, তারা যদি শাহনাজ পারভিন, ওই যে এরা বোধহয় 10টা পার হয়ে গেছে, আচ্ছা এটা আমি দেখবো কালকে। হ্যাঁ, স্যার এত মব হলো তখন কি স্যার লাইভ আসছিলেন, উত্তর দিবেন? আমি একটা জিনিস বলি, যেই জিনিসটা 2 নম্বরের দিকে যায় চূড়ান্ত রকমের, তখন আমরা লাইভে এসে কথা বলি, ঠিক আছে? আমরা কিন্তু সবসময় লাইভ করি না। যখন একটা জিনিস খুবই ক্রিটিক্যাল আমাদের মনে হয় যে এই বিষয়টা বোঝা উচিত, সেটা আমরা হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু আমাদের পড়ানো নিয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি, আমাদের নিজেদের কাজ হচ্ছে পড়ানো, এটা ঠিক আছে, এটা জিনিস। আর হচ্ছে যে স্যার জানাইতে বলছে, আচ্ছা মডেলটা শাহনাজ পারবেন, ঠিক আছে, এটা আমি কালকে ওদের ধরবো যে জানিয়েছো যে ওরা এটা করে নাই, কি ব্যাপার। এবং এখানে যেটা, আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আমি ক্লিয়ার করি, দেশের প্রত্যেকটা লোকের উচিত যেই জায়গায় 2 নম্বরই দেখবেন কথা বলবেন, এবং খারাপ লোকজনদেরকে হচ্ছে
সাপোর্ট না করে ভালো লোকজনদেরকে সাপোর্ট করবেন। কেউ যদি ভালো কাজ করে, ভালো কথা বলে, তার পাশে দাঁড়াবেন। কখনো চিন্তা করবেন না যে আমার তো ক্ষতি হচ্ছে না। না, আপনি সৎ পথে থাকবেন, আল্লাহ যে কোনোভাবে আপনাকে উপকার করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জিনিসটা যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ সব দিক দিয়ে খুবই ভালো কিছু হবে। আর দেশে যারা এনসিপির যে লিডাররা, আমি তো বলেই দিয়েছি যে একজন যখন একটা পোস্টে যাবে, তার সততা বজায় রাখার জন্য তার নিজে কিছু করা উচিত। মানে একটা পলিটিক্স করে কেউ যদি শুধু খাইতে চায়, তার টাকাটা আসবে কোথা থেকে? এই জিনিসটা খুব ডেঞ্জারাস। একজন রাজনীতিতে তখনই যাওয়া উচিত যখন সে নিজে কিছু করতে পারে। কিন্তু সে যদি চিন্তা করে রাজনীতিতে আমি পোস্টে গেলাম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এখান থেকে পার্সেন্টেজ নিয়ে চলবো, তাহলে দেশ উন্নতি হবে না। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো পয়েন্ট আসে, তখন আমরা সাধারণত আমরা এই ব্যাপারগুলো নিয়ে করি না স্যার। সমসাময়িক, আচ্ছা, দেশের কাঠামো কিন্তু হ্যাঁ, দেশের আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এটা দেখেন, আমি সবসময় যেটা বলি, আমার কাজ আমি পড়াতে সবচেয়ে বেশি পছন্দ করি। এটা আমার সবচেয়ে চয়েস, ঠিক আছে? এইটা আমার কাজ, এইটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলি, সেটা যে আমাদের প্রত্যেকের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত, এই জিনিসটা করতে হবে। আর ইসলাম ভালো করে পড়েন, মানে কোরআন থেকে যে কোনো ধর্মের সৎ জিনিসটাকে সাপোর্ট করেন, অসৎ যে জিনিসটা আছে সেটা থেকে দূর হয়ে যান, তাহলে ইনশাআল্লাহ দেখবেন না। এই যে আচ্ছা, এই যে কোনো আজে বাজে কথা যারা বলে, তাদের ওইটাতে আমরা করি না। ইউনূস স্যার এত নমনীয় হওয়ার কারণ কি? ইউনূস স্যার নমনীয় হওয়ার কারণ ভদ্রলোক সবসময় নমনীয় হয়। উনি কারো উপরে চিন্তা করে যে পাওয়ার আছে দেখে আমি একজনকে মাস্তানি করে একটা ক্ষতি করবো, এটা না। আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় আর দেখে তার আমলটা কেমন হবে। উনি যে পাওয়ারটা আন্দাজে ব্যবহার করতে চান না, এটা ব্যাপার, অন্য আর কিছু না। আচ্ছা, বিদেশি কোনো ইউনিট, আমি আবার বলছি, কোনো এখানে জিনিসটা হলো যে বিদেশি এমন কাউকে আমরা কোনোভাবে আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করব না। এটা আমরা সবাই এটাতে সচেতন আছি। যে কোনো রকমের 2 নম্বরে কিছু হলো, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতিতে অন্যায়ের বিরোধিতা করেন, সৎ লোকে সাপোর্ট করেন এবং নিজের মাথাকে কাজে লাগান, এবং যারা মিছিল মিটিং করতেছে, কোন ধরনের লোকরা করতেছে, এই জিনিসটা লক্ষ্য করেন, তাহলে ইনশাআল্লাহ অসাধারণ কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।